নম্বর অঙ্কটাকে হোমওয়ার্ক দিয়েছিলাম, সাম নাম্বার 5 থেকে হোমওয়ার্ক দিয়েছিলাম, দেখি সাম নাম্বার 5 এর অ্যান্সার কত বেরিয়েছে। সাম নাম্বার 5 এর অ্যান্সারটা তোদের কত বেরিয়েছে? 16,000। 16,000 সাম নাম্বার 5 এর অ্যান্সারটা হবে 16,000। আচ্ছা আস্তে দাঁড়া কথা বলিস। আচ্ছা দেখছি দেখছি সাম নাম্বার 5 16,000 এই যে। এই দেখ সাম নাম্বার 5 এর অ্যান্সারটা দেখ, ঠিকই আছে সাম নাম্বার 5, এটা হচ্ছে সাম নাম্বার 5। দেখাচ্ছি দেখাচ্ছি দাঁড়া কথা বলিস। এই তো ওপেনিং স্টক 35,000 টাকা, পারচেজ 75,000 টাকা, তার থেকে রিটার্ন আউট 6,000 টাকা বাদ যাবে, ফ্রি স্যাম্পল 2,000 টাকা বাদ দিয়েছে, ফ্রি স্যাম্পল 2,000 টাকা বাদ দিয়েছে। তো বলেছিলাম আগের দিন 75 থেকে 6 বাদ দিলে 69, 69 থেকে 2 বাদ দিলে 67,000। এইখানটা দাগটা দিবি না, এরকম হবে 67,000 টাকা গেল। কথা দেখতে পাচ্ছিস তো, কথা বলার দরকার নেই, কি হবে কথা বলে। ফেড এন্ড ইন্স্যুরেন্স 3,000 টাকা ঠিক আছে, ইম্পোর্ট ডিউটি 1,000 টাকা ঠিক আছে, ওই যে 7,000 টাকা ঠিক আছে। এদিকে সেলস 1,05,000 থেকে 5 বাদ দিয়ে 1,00,000 টাকা ঠিক আছে। এখানে অ্যাবনরমাল লস কথাটা শুনতে খারাপ লাগে, বাজে লাগে, এই অ্যাবনরমাল লস কথাটা লিখবি। এখানে ঠিক আছে লিখবি, ভুল বলিনি আমি কিছু। বাই গুডস লস্ট বাই ফায়ার এই কথাটা লিখবি, বাই গুডস, বাই বাই গুডস লস্ট বাই ফায়ার লিখবি, বাই গুডস লস্ট বাই ফায়ার, ঠিক আছে 4,000 টাকা ঠিক আছে। কেউ এখানে গুডস লস্ট বাই ফায়ার লিখতে পারে, কেউ পারচেস থেকে মাইনাস করে, দুজনেরটাই ঠিক। পারচেস থেকেও মাইনাস করা যায়, আবার ট্রেডিং এর কেইটাও লেখা যায়, গুডস লস্ট বাই ফায়ার, ঠিক আছে বুঝে গেল। অ্যাবনরমাল লস লিখবি না, কি লিখবি? গুডস লস্ট বাই ফায়ার। অ্যাবনরমাল লস আলাদা বলবো, পরে বলবো, পরে পিএল এ গিয়ে বলবো। ক্লোজিং স্টকের আগে বাই লিখতে হয় করে 25,000 টাকা, বুঝেছিস? কত হলো? গ্রস প্রফিট হলো 16,000 টাকা, চেক করে নে, করে দিলাম, চেকটা করে নে, 16,000 টাকা বেরোলো গ্রস প্রফিট। হুম, দেখে নে কোথায় কি ভুল হয়েছে, চেক করে নে, ঠিক আছে? কোথায় কি ভুল হয়েছে চেকটা করে নে, ঠিক আছে? আমি পিডিএফ পাঠিয়ে দেবো, চিন্তা নেই, এটা পিডিএফ আমি পাঠিয়ে দেবো, নাকি পিডিএফ পাঠিয়ে দেবো তখনই মিলে নিতে হবে, ওটা বেটার হবে, ওটা বেটার হবে, বারবার করে বুঝলেন না, এখানে করে দিলাম, কিছু হচ্ছি না, কি বল কিছু জিজ্ঞাসা করা আছে? ঠিক আছে তো, এটা কেন বললাম, তার পিডিএফ তুই মেলাতে পারবি, ঠিক আছে, মিলিয়ে নিস, নাহলে তোদেরই ক্ষতি হবে। 6 নম্বর অঙ্কটা দেখি, 6 নম্বর অঙ্কটা কি বলেছে। এই দেখ 6 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি, 6 নম্বর অঙ্কটা, এই যে 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটাও ট্রেডিং অ্যাকাউন্ট করতে বলেছিল, আইটেম একই, ওই 3,000 টাকা ব্যবসার মালিক তুলে নিয়েছে। কেন তুলেছে? নিজের প্রয়োজন, পার্সোনাল ইউজ, 3,000 টাকা, যেটা পারচেজ থেকে মাইনাস করতে হবে। আর কি বলেছে? এত তারিখে আমার গোডাউনে আগুন লেগেছে, কত টাকার মাল আগুন লেগেছে? 9,000 টাকা। 7,000 টাকা বেকার দিয়ে, 7,000 টাকা ট্রেডিং আসবে না। তাহলে আমার গোডাউনে আগুন লেগে কত টাকার মাল? 9,000 টাকা। তাহলে ওই পারচেজ থেকে 9,000 টাকা হয় মাইনাস করবে, নাহলে কেইট দিকে লিখবে। অ্যান্সার কত হবে দেখে নিচ্ছি। এর অ্যান্সারটা হতে পারে 47,000, দেখি বেরিয়েছে কিনা। 47,000 দেখ, 47,000, এই তো বেরিয়ে গেছে, মিলে গেছে। 47,000 দেখে নে তোরা, 47,000 মিলেছে, পুরো পারফেক্ট আছে। 47,000 কোনো ডাউট নেই, তোরা মিলে নিবি, ঠিক আছে। হ্যাঁ, এখানে অ্যাবনর্মাল লস লিখবি, যে কথাটা বললাম, অ্যাবনর্মাল লস লেখার জায়গায় কি লিখবি? গুডস লস্ট বাই ফায়ার, গুডস লস্ট বাই ফায়ার, হয়ে গেল। বুঝতে পারলি? বাকি সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, অঙ্ক মিলে গেছে, চেক করে নিবি, অঙ্কটা চেক করে নিবি, পুরো মিলে গেছে, পারফেক্ট আছে। ওটা কেটে গেছে, ও তো টোটাল তুই করে নিবি, ওটা দেখার কি আছে, কি বলে, বুঝতে পারলি তো? নামাতে না, টোটাল তোর তোর 94 বেরিয়েছে, ঠিকই আছে, এখানে পারফেক্ট বলে দিলাম তো, অঙ্ক ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট আছে বলে দিলাম, ব্যাস, তাহলে চিন্তা কিসের। এখানে 77,000 আর 10 87, 86,000, 86 আর 10 হচ্ছে তোমার কত হচ্ছে, 86 আর 10 হচ্ছে 96, 96 আর 7 1,03,000, ঠিকই তো করেছে, 1,03,000। সিলেক্টেড পিডিএফ, এই রাইট মারলাম যেটা লাল কালি দিয়ে, পিডিএফটাই পাঠাবো, ঠিক আছে তো? হ্যাঁ, চিন্তা নেই। আচ্ছা শোন, 6 নম্বর হয়ে গেলে এবার 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা করবো, 7 নম্বর অঙ্কটা দেখবো, ও করেছে 7 নম্বর অঙ্ক। অঙ্কটা দেখে নে, 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্ক তোরা প্রত্যেকে করেছিস তো, দেখে নে 7 নম্বর অঙ্কটা দেখে নে, 7 নম্বর অঙ্কটা যারা করেছিস দেখ, খাতাটা খোল, আমি মেলাচ্ছি 7 নম্বর অঙ্কটা।
কি বলেছে একটু দেখে নি। বলছি মিলিয়ে নে তোমার অঙ্কটা। ওপেনিং স্টক 4,690, ওপেনিং স্টক 4,690 ঠিক আছে। তারপর কি ছিল, পারচেস, পারচেস ছিল কেইট পারচেস 29,780, এটা নেওয়া হয়েছে কেইট পারচেস 29,780 আর ক্যাশ পারচেস 4,300। আচ্ছা একবারে করে দিয়েছিস, যোগ কর দেখি। কত বললাম এমনি ভুল কর, সেটা দেখে নিচ্ছি, যোগ করবো। 29,780 যোগ কত 4,300 কত হচ্ছে 34,080। ঠিক আছে ঠিকই করেছিস, কিন্তু পরীক্ষা কিন্তু করে দেখা যাবে নাম্বার কাটবার জন্য। যেমন আগের দিন কি লিখেছিলাম মনে হয়, টু পারচেস বলে আন্ডারলাইন ক্যাশ ক্রেডিট লিখতে হবে, ঠিক আছে তো। রিটার্ন আউটওয়ার্ড কত ছিল, রিটার্ন আউটওয়ার্ড দেখ, রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড কোথায় ছিল এখানে বাবা, এই যে রিটার্ন আউটওয়ার্ড ছিল হচ্ছে কত 780 টাকা, মাইনাস কর 780, তো মাইনাস কর 780, 33,300 টাকা ঠিক আছে। তারপর কি ছিল, ফ্রেড অন গুডস পারচেস 700 টাকা ডেবিট হবে, ঠিক আছে। ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড কত ছিল, ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড ছিল দেখ 240 ডেবিটে, 240 ডেবিটে হয়ে গেল। এবার কি বলছে, ওয়েজেস তাই তো, ওয়েজেস, ওয়েজেস আচ্ছা ওয়েজেস পরে দেখি, ক্লোজিং স্টক 6,800, ক্লোজিং স্টক 6,800, ক্লোজিং স্টক 6,800 লিখেছি। তারপর কি বলছে, ক্লোজিং স্টক লেখার পর যে ক্রেডিট সেল আর ক্যাশ সেল, তার মানে কত হচ্ছে 76,940 প্লাস 10,560 কত হচ্ছে 87,500। এটা একবারে করেছিস, পরীক্ষা হলে ভেবে বের করতে হবে। ক্যাশ সেল ক্রেডিট সেল লিখতে হবে। সেলস রিটার্ন 1620 কোথায়, সেলস রিটার্ন 1620, ঠিক আছে। ক্যারেজ অন গুডস সোল্ড আসবে না, আগের দিন বলে দিয়েছিলাম। ওয়েজেস, ওয়েজেস যত টাকা ছিল 8,600 টাকা ওয়েজেস, যার মধ্যে অ্যাডভান্স না 8,600 থেকে 680 বাদ দেবো, এটাই ভুল করেছিলি তাই না, এটা ভুল করেছিলি, 8,600 থেকে 680 বাদ দিতে হবে, এটা করে দে, ঠিক করে দে এটা। এখানে লিখবি 8,600, এর থেকে মাইনাস করবো অ্যাডভান্স 280, 8,600 থেকে 680 বাদ দিলে 7,920 হচ্ছে, ঠিক আছে। কিছু বাকি ছিল দেখে নে, এই সব হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, স্যালারি আসবে না, ক্যাশ ডিসকাউন্ট অন পারচেস আসবে না, ক্যাশ ডিসকাউন্ট সেলস আসবে, বুঝতে গেল। এবার যোগ বিয়োগ করবো দেখে নিই, বাকি তো সবই ঠিকঠাক লাগছে। 4,690 প্লাস 33,300 প্লাস 700 প্লাস 240 প্লাস আর 7,920 প্লাস কত হচ্ছে 46,850। এটা একটা ভুল হয়েছে, এখানে লিখে দিলাম ঠিক করে 46,850, তার থেকে 92,680 বাদ দেবো, 45,830, এটা হলো জিপি, ঠিক আছে। এটা হলো তোর জিপি, বোঝা গেল অঙ্কটা, কি রে অঙ্কটা বোঝা গেল পুরো। এটা দেখে নিবি বাড়িতে, যার যার মেলানো হয়নি মিলিয়ে নিবি, ভুল হয়েছিল ছোট্ট একটা জায়গায়। আচ্ছা কতটা হলো এটা, 7 হলো, দিয়েছিলাম নাকি, না না 8 করাইনি ধর, 8 করাইনি, আমি বলছি, আমি বলছি দিও নি করায়ও নি, ঠিক আছে 8 হয়ে গেল। 9, 9 দিয়েছি, 9 করেছিস নিশ্চয়ই, চ 9 অঙ্কটা বলে দিই কি কি আসবে না, আগে লিখে দিই তো সুবিধা হবে আমার, এখানে আসবে না কি কি বলেছি। সেলিং এক্সপেন্সেস তোর আসবে না, আচ্ছা এখানে হচ্ছে ক্যারেজ অন সেলস আসবে না, অ্যাডভার্টাইজমেন্ট আসবে না, অফিস রেন্ট আসবে না, ব্যাস এই 4টে আসবে, ঠিক আছে তো। এবার দেখ 9 নম্বর, ওপেনিং স্টক কত ছিল 4 লাখ টাকা, ঠিক আছে, ওপেনিং স্টক 4 লাখ টাকা, পারচেস কত লিখেছিস 20 লাখ থেকে 1,20,000 বাদ দিয়েছিস, এই তো পারচেস 20 লাখ থেকে 1,20,000 বাদ দিয়েছিস, 20 লাখ থেকে পারচেস 20 লাখ থেকে 1,20,000 বাদ দিয়েছিস, কোথায় 1,20,000, এই যে 1,20,000 বাদ দিয়েছিস, ঠিকই করেছিস। আচ্ছা তারপর হয়ে গেল ফ্রেট, ফ্রেট হচ্ছে 65,000, কোথায় ফ্রেট, হ্যাঁ ফ্রেট 65,000 ঠিক আছে।
আচ্ছা চলে আয় ফ্রেটের পর হচ্ছে ক্যারেজ 2 লাখ টাকা। কোথায় ক্যারেজ 2 লাখ টাকা? ক্যারেজ 2 লাখ টাকা, এই ক্যারেজের পারচেস 2 লাখ টাকা, ঠিক আছে। তারপর কি বলেছে, ক্যারেজের পর ইম্পোর্ট ডিউটি কত? 7,28,000। দেখি তো ইম্পোর্ট ডিউটি 7,28,000 এত টাকা। হ্যাঁ, ইম্পোর্ট ডিউটি অন গুডস পারচেস, ঠিক আছে 7,28,000। নেক্সট চলে আয়, নেক্সট চলে আয়। কোল গ্যাস ওয়াটার ডেবিটে, ঠিকই আছে, কোল গ্যাস ওয়াটার ডেবিটে কত? 22,000, এটাও ঠিক আছে। আচ্ছা চলে আয় নেক্সট, চলে আয়, এদিক হয়ে গেল। সেলস কত ছিল দেখ আমাকে, সেলস এই নেট সেল 48 লাখ টাকা বসে যাবে, লিখে দিয়েছিস। আর ক্লোজিং স্টক 7 লাখ টাকা, ক্লোজিং স্টক 7 লাখ টাকা। এই তো 70,000 টাকা লিখেছিস, দেখে দিচ্ছি আমি। আচ্ছা 48 লাখ, এখানে একটু দেখে নিস কিন্তু 48 লাখ লিখেছে, বুঝিস তো, একটা শূন্য কেটে গেছে, এমন ভাবে তোলা হয়েছে শূন্যটা কেটে গেছে, আমি লিখে দিচ্ছি আর একটা। ঠিক আছে, কেটে গেছে, শূন্যই লিখেছিল আর একটা শূন্য। 48 লাখ আর 7 লাখ, 48 আর 7 যোগ করে কত? 55, দুটো শূন্য, তিনটে শূন্য, 55 লাখ টাকা। এটা 55 লাখ, ঠিক আছে। এরকম ভাবে নিচে নিবি না শূন্য, চেষ্টা করবি যেন ওর মধ্যে আসে, চলে আসে, ঠিক আছে, নাম্বার কেটে দেয় এর জন্য। তো যোগ বিয়োগ ঠিকই আছে কি, দেখে নি 55 লাখ টাকা, তার থেকে মাইনাস করবো 4 লাখ, মাইনাস করবো 18,80,000, মাইনাস করবো 65,000, মাইনাস করবো 2 লাখ, মাইনাস করবো 7,28,000, ঠিক আছে, মাইনাস করবো 22,000, কত হচ্ছে? 22,05,000, ঠিকই আছে। তার মানে 9 নম্বর অঙ্কটা বুঝে গেলি, ঠিক আছে। 9 নম্বর অঙ্কটা ফটো তুলে নিবি, মানে ফটো তোলার তো দরকার, পিডিএফ দিয়ে দেবো, মিলিয়ে নিবি যা যা মিলাস। কোথায় গেলি? তুই করেছিলি এগুলো? মিলিয়ে দিচ্ছি কিন্তু অঙ্কগুলো সব, ঠিক আছে তো। ট্রেডিং থেকে পরীক্ষায় দেবেই কিন্তু একটা অঙ্ক, ঠিক আছে, ট্রেডিং ভালো করে করবি, এরকমই অঙ্ক দেবে, একদম এরকম অঙ্ক দেবে, ঠিক আছে তো। 10 নম্বর অঙ্কটা দেখ, 10 নম্বর অঙ্ক, 10 নম্বর দিয়েছিলাম। আস্তে আস্তে, এত হই হুল্লা করে লাভ নেই, বলছে তো ব্যাস। 10 নম্বর, 10 নম্বরটা দেখি। না এরপর 10 দিইনি, 11 দিয়েছিল, তাই তো। 10-টার মধ্যে এমন কিছু ছিল না, কি লাগছে অঙ্কটা? দিইনি কেন, কিছু ছিল না অঙ্কের মধ্যে। মানে কোশ্চেনটা মানে ইনকমপ্লিট ছিল, তাহলে তো কোশ্চেন ইনকমপ্লিট ছিল 10-টা। দেখ, তুই করে নিবি, কিছু হবে না, ক্লোজিং স্টক নেই অঙ্কে, আমাকে ক্লোজিং স্টক নেই, বাড়িতে করে নিস তো অঙ্কটা, পরে করে নি, হোমওয়ার্ক কিছু নেই অঙ্কটা, এমনি পেরিয়ে যাবি, এমনি বেরিয়ে যাবি। ওপেনিং স্টক জানিস, কস্ট অফ কোর্স ম্যানুফ্যাকচার, ঠিক আছে, এটা ডেবিটে বসবে, এটা ঠিক আছে, এটা ডেবিটে বসবে। ক্যাশ পারচেস, তারপর এখানে কেইট পারচেস কোথায় আছে, দেখ এখানে এই কেইট পারচেস দুটো যোগ করবি, তার থেকে পারচেসের মাইনাস করে দিবি, ক্যাশ সেল, আর এদিকে কি আছে, কেইট সেল, ওটা কেইট দিকে লিখবি, তার থেকে সেল রিটার্ন মাইনাস করবি। আচ্ছা সেল রিটার্ন নেই, ক্যারেজ নট ডেবিটে লিখবি, ফ্রেট আসবে না, কোল আর ফুয়েল ডেবিটে লিখবি, ডক চার্জেস ডেবিটে লিখবি, ইম্পোর্ট ডিউটি ডেবিটে লিখবি, ওয়েজেস ডেবিটে লিখবি, সেল থেকে সেল রিটার্নটা মাইনাস করে দিবি, আবার ডাইরেক্ট আমি ডেবিটে লিখবি, কিছু নেই তো কোনো মতে। কোনটা কোথায় বসবে বলে দিলাম, জাস্ট বলা তো। এটা আমাকে জিজ্ঞাসা করেছিলি। একুশ হাজার টাকা, ঠিক আছে, মিলে গেছে, 11টা 21,000 টাকা হবে অ্যান্সার, 11টা 21,000 টাকা হবে। আবার এই কথাটা অ্যাবনর্মাল লস লিখবি, যেটা আজকে বলে দিলাম সেটা লিখবি, গুডস লস বাই ফায়ার, ঠিক আছে তো। কত নম্বর হয়ে গেল বল, 11 নম্বরটা মিলিয়ে দিলি, 11 নম্বরটা মিলিয়ে গেল, ঠিক আছে। কি দেখবি, কি চেক করবি নাকি করেছিলি? ঠিক আছে, তাই তো, 11 নম্বর, 11 নম্বরটা হয়ে গেল।
এগারোর পর কত 12 দিয়েছিলাম। 12 নম্বর অঙ্কের অ্যান্সার হবে 44,800, তাই বেরিয়েছিল তো? 12 নম্বর অঙ্কের অ্যান্সার 44,800 বেরোবে। এটা কি 12 নম্বর? ওপেনিং স্টক 8,000, পারচেস ছিল কত 7,000। 7,000 থেকে 5,000 বাদ দেবো, 60,000 থেকে 5,000 বাদ দেবো, 3,000 বাদ দেবো, ঠিক আছে? তাহলে কত হচ্ছে 52,000 বাইরে বসলো, ঠিক আছে। ওয়েজেস ছিল 6,000, এইখানটায় ভুল হয়েছে, ওয়েজেসটা ভুল হয়েছে, ঠিক আছে। ওয়েজেসটা ভুল হয়েছে। আর এদিকে 95 থেকে 5 বাদ দিলে 90,000, 20,000, তাহলে 90 20 যোগ করে 1,10,000, ঠিক আছে। 1,10,000টা এদিকে লিখলাম, ঠিক আছে তো। এই ওয়েজেসটা কেন ভুল হয়েছে দেখে নে কোশ্চেনে, ওয়েজেস কেন ভুল করেছিলি, ওয়েজেসটা কোথায় ছিল দেখ, কত নম্বর 12 নম্বর তো। এই ওয়েজেস কত ছিল, 6,000 টাকা ওয়েজেস ছিল, 6,000 টাকা ওয়েজেস ছিল। আর বলেছিল কি প্রিপেড বলেছিল কত 100 টাকা, তাহলে 6,000 থেকে 800 বাদ দিলে 5,200 হবে, ঠিক আছে। তো এটা ভুল করেছিলি, এখানে লিখ 6,000, এখানে লিখবি, থেকে মাইনাস করি প্রিপেড, তো 800 টাকা। 6,000 থেকে 800 বাদ দিলে কত হলো, 5,200 টাকা। তাহলে আরো 800 কমবে, তাহলে হচ্ছে কত 65,200 হলো এটা। তাহলে 1,10,000 থেকে 65,200 বাদ দিলে কত হয়, 1,10,000 থেকে 65,200 বাদ দিলে কত হয়, 44,800। ব্যাস, ঠিক আছে, বুঝিয়ে যাবি তুই, তো ঠিক করতে হবে। হুম। 65,200, 44,800 হলো answer। কি তোরা কি ভুল করেছিস, কোথায় ভুল করেছিস নাকি অঙ্ক করিসনি? করিসনি, ভেরি গুড। তাহলে কত হলো, 12 নম্বর অঙ্কটা হয়ে গেল, তাই তো? 12 নম্বর। এরপরে কত নম্বর দিয়েছিলাম আর, ইনক্লুডিং জিএসটি ছিল না এগুলো? কি ভুল করেছিলি, ওপেনিং স্টক 2 লাখ টাকা হবে, ওপেনিং স্টক 2 লাখ টাকা লিখেছিস, ঠিক আছে। পারচেস কত লিখেছিস, পারচেস 7 লাখ টাকা। আচ্ছা, করে দেখাতে হবে, কালকে বলে দিয়েছিলাম এটা। পারচেস ছিল 8 লাখ টাকা ইনারে, তার থেকে জিএসটি মাইনাস করবি, বুঝতে পারলি তো। ডাইরেক্ট 7 লাখ টাকা লিখলে হবে না, ডাইরেক্ট 7 লাখ টাকা লিখলে হবে না, 8 লাখ থেকে 1 লাখ বাদ দিয়ে 7 লাখ দেখাতে হবে, ঠিক আছে তো। ওয়েজেস কত ছিল, ওয়েজেস 1,10,000, এইগুলো করে দেখাতে হবে। দেখ বুঝেছিস কি বললাম, করে দেখাতে হবে নাম্বার কাটবার জন্য। পারচেস বইতে লেখা ছিল কত 8 লাখ টাকা, তাই তো। পারচেস কত লেখা ছিল দেখ, পারচেস কত লেখা ছিল, পারচেস 8 লাখ টাকা, 8 লাখ টাকা ইনারে লিখবি, মাইনাস করবি জিএসটি, ঠিক আছে। সেল 12 লাখ টাকা ইনারে লিখবি, মাইনাস করবি জিএসটি 1.5 লাখ, ঠিক আছে তো। ক্লোজিং স্টক 2.5 লাখ টাকা, কেটে বসে যাবে। ওয়েজেস, ওয়েজেস কত ছিল, ওয়েজেস কত ছিল, ওয়েজেস দেখ, ওয়েজেস ছিল 1 লাখ টাকা, ঠিক আছে তো। 1 লাখ টাকা ওয়েজেস ছিল, তার সাথে আউটস্ট্যান্ডিং ওয়েজেস 10,000 টাকা যোগ করবি, বুঝছো, পুরো করে দেখাতে হবে, নাম্বার কাটবে নাহলে। ওখানে তাহলে কত হচ্ছে, 10,50,000, এটা হচ্ছে 2,50,000 ক্লোজিং স্টক, আর অ্যাবনর্মাল লস কত ছিল, 20,000 টাকা। তাহলে যোগ বিয়োগ ভুল হয়েছে কেন, যোগ বিয়োগ ভুল হলো কেন। 13,20,000, তার থেকে 2 লাখ আর 7 লাখ, 9 লাখ, 9 লাখ আর 1,10,000 করলে 10,10,000। 13,20,000 থেকে 10,10,000 বাদ দিলে কত হয়,
10,85,000 নাকি 10,85,000 প্লাস, আর এখানে বাই টু আবার কি বাই টু টু কত আসছে এগুলো? 10,85,000 যোগ 2,50,000 যোগ 20,000 কত 13,20,000। ডেবিট দিকে মাইনাস করি 2 লাখ, মাইনাস করি 7 লাখ, মাইনাস করি 1,10,000 কত হচ্ছে 3,10,000। ঠিকই আছে, বইটা ভুল দিয়েছি, 3,10,000 হবে অ্যান্সার। ঠিক আছে, কত করলাম 13, আর কিছু করেছিস? কোনো অঙ্ক দেওয়া ছিল না এত অব্দি দেওয়া ছিল? এগুলো করে নিবি। 14 নম্বর অঙ্কটা করবো, 14 নম্বর অঙ্কটা, এটা লাস্ট অঙ্ক, তাই তো করেছিস? যে কটা বাকি রইলো এটা পরের ক্লাসে করবি, ঠিক আছে? যে কটা বাকি রইলো পরের ক্লাসে করবি, স্যাটারডে করে আনবি যে কটা বাকি রয়েছে। আজ পিএল শেখাও। আচ্ছা, 14 নম্বর অঙ্কটা 2,17,000 হবে না তো 2,19,000 হবে, দেখি কি ভুল করেছিস। ওপেনিং স্টক 1.5 লাখ টাকা হবে, আর পারচেস প্লাস মাইনাস করে 20 হবে, এখানটা ভুল করেছিস। একবারে লিখে দিলে হবে না, এখানে নাম্বার নেই, একবারে প্রচুর আইটেম এখানে করে দেখাতে হবে। সব পারচেস কি করে 5,25,000 হলো দেখা যাবে, কারণ বইতে তো পারচেস কত বলেছে, বইতে পারচেস কত বলেছে, বইতে পারচেস বলেছে 6 লাখ টাকা। 6 লাখ ছিল, তুমি কেন 5,25,000 লিখলে? করে দেখাতে হবে। 6 লাখ টাকা থেকে কি করে 5,25,000 করে 75,000 টাকা বাদ দিয়েছিস, ঠিক আছে? আর ওই গুডস উইথড্রন ছিল না একটা বাই দ্য ওয়ার্কার 5,000 টাকা, ওটা লিখিস নি। এই দেখ, কোথায় গেল? 14 নম্বর তো গুডস উইথড্রন বাই দ্য ওয়ার্কার, গুডস উইথড্রন ফর ওয়ার্কার্স ওয়েলফেয়ার, এটা লিখিস তো। আচ্ছা, এটা ভুল করেছিস, তাহলে কত হবে? এটা 5,25,000 জায়গায় কত হয় 5,20,000। বুঝেছিস কি করে 5,20,000 হলো? কিন্তু যেই ভুলটা হচ্ছে করে দেখাতে হবে, কি করে 5,20,000 হলো করে দেখাতে হবে। ওয়েজেস কত টাকা? তুই ওয়েজেস লিখ 85,000 টাকা। কি করে ওয়েজেস 85,000 টাকা হলো সেটা দেখতে হবে। ওয়েজেস কি করে 85,000 টাকা হলো? ওয়েজেস ছিল কত? ওয়েজেস ছিল 80,000, তাই তো? আর আউটস্ট্যান্ডিং কত ছিল? তাহলে কি হয়, আউটস্ট্যান্ডিং যোগ করতে হয়, তাহলে 80-র সঙ্গে 8 যোগ করে 88 হবে, তুই 85 করে দিয়েছিস। এই দুটো করার জন্য মেনে নি। ক্যারেজ ইনওয়ার্ড 10,000 টাকা, ঠিক আছে। ওইদিকে সেলস 7,92,000 করে দেখাতে হবে। কি করে, বারবার বলছি একটা কথা, কি করে আসলে এটা করে দেখাতে হবে, না নাম্বার কেটে দেবে। অ্যাবনর্মাল লস তো লেখা যায় না, লিখতে হয় গুডস লস বাই ফায়ার কত 15,000 টাকা, ঠিক আছে, এটা 1,80,000। তো এখানে করে হলো 9,87,000 ক্রেডিট, তার থেকে প্লাস মাইনাস করে কত হচ্ছে, এটা 2,19,000 হবে কিনা চেক করে নিচ্ছি। 1.5 লাখ আর 5,20,000 আমি ক্যালকুলেট করে চেক করে নিই। 1.5 লাখ যোগ 5,20,000 যোগ 88,000, ঠিক আছে, যোগ 10,000 কত হচ্ছে 7,68,000 মাইনাস 9,87,000 অর্থাৎ 2,19,000, ঠিক আছে। তো মোটামুটি করলাম। যে কটা অঙ্ক জিপির কি ছিল মানে দেওয়া ছিল অথচ করা হয়নি, সে কটা অঙ্ক করে নিস, ঠিক আছে। তাহলে ট্রেডিং এর পার্ট হয়ে গেল, এবার পিএল করে। আচ্ছা, তো অব্দি করেছি, এটা সেভ করতে হবে, এটা একটু সেভ করতে হবে। এটা কি হবে? ট্রেডিং অ্যাকাউন্ট। সেভ হয়ে গেল, বন্ধ করে দিই। ঠিক আছে, পরে বাড়ি চেক করে ট্রেডিং অ্যাকাউন্টে অঙ্কগুলো চেক করে দিলাম, ঠিক আছে। ট্রেডিং অ্যাকাউন্টে অঙ্ক চেক হয়ে গেল, তুই তো সব কটা করিসনি। যে কটা করেছে মিলিয়ে নিবি, মূলত এখানে মিলাই না সামনে বসে। আর যা যা অঙ্কগুলো বাকি আছে ট্রেডিং এ দিয়েছিলাম হোমওয়ার্ক, সেই অঙ্কগুলো রেডি করে ফেলবি ট্রেডিং, তাহলে হয়ে যাবে। পিএল করবো, পিএল চলে আস পিএল এ। কোনো নম্বর দিয়েছিলাম নাকি রে?
না না, কি ছোট অঙ্ক সিম্পল অঙ্ক দিইনি মানে হতে পারে? কোনো দিয়েছিলাম তো? কোনো দিইনি? 15 বাড়িতে করবি, 15 লেখ, 15 লেখ, কোনো কিছু নেই অঙ্কের মধ্যে, কিছু নেই, তুই নিজেই দেখ। ওপেনিং স্টক, পারচেজ, পারচেজ রিটার্ন, ওয়েজেস, ক্যারেজ ইন ওয়ার্ড, সেল, সেল রিটার্ন, এখানে ক্লোজিং স্টক, কিছু তো নেই অঙ্কের মধ্যে, নরমাল অঙ্ক। 15টা বাড়িতে করবি, 15টা দিয়েছি, দিইনি, এখন দিয়ে দিলাম। 16টা বাড়িতে করবি, 16 দিয়েছিলাম না? 16টা বাড়িতে করে নিবি, ট্রেডিং অ্যাকাউন্ট তো। 17টা দিয়েছিলাম, 17টা বাড়িতে করিস তো, 17টা বাড়িতে করবি, 17টা। এটা 17টা কি বলছে, ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট করবি তো ট্রেডিং অ্যাকাউন্ট, ম্যানুফ্যাকচারিং শেষ করে ট্রেডিং, ঠিক আছে? 17টা বাড়িতে করবি, 17টা বাড়িতে করবি। 18 দিয়েছিলাম, 18টা করবি বাড়িতে, ঠিক আছে? 19 দিয়েছিলাম বাড়িতে করবি, 20টা তো করে দিয়েছিলাম আগের দিন, তাই তো? 20টা করে দিয়েছিলাম আগের দিন, 21 দিয়েছিলাম, তাহলে করে নিবি বাড়িতে 21টা, তাহলে ট্রেডিং শেষ সব কটা। তাহলে যতগুলো করার পর তুই ট্রেডিং চাই দেবে, পরীক্ষা করে ফেলতে পারবি ট্রেডিং এ কোথায় কি বসবে, তাই না? এবার চলে যায় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। এবার চলে আয় তুই কোথায়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। দেখ দাগ তো সেম হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। কি কি অঙ্ক করবো দেখে একটা করে দেখি। কেন একটা, ঠিক আছে, ফুল পেয়ে দাগ কেটে নে একটা। প্রফিট অ্যান্ড লস প্রথমে লিখতে হবে এখানে কি, ইন দা বুকস, যখন অঙ্ক করবে না প্রথমে লিখতে হবে ইন দা বুকস। প্রথমে লিখতে হবে ইন দা বুকস অফ, দেখছি পরে কার নাম দিয়েছে। তারপর লিখতে হবে কি বলে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আগে লেখাগুলো লিখে নি, নিচে লিখবো ফর দ্য ইয়ার এন্ডেড। ক্রেডিট সাইড, এদিকে ডেবিট সাইড, ঠিক আছে? ক্রেডিট সাইড ডেবিট সাইড লিখে দিলাম। এখানে কি লিখবো, পার্টিকুলার্স, এখানে লিখবো রুপিস, পার্টিকুলার্স রুপিস। তো বুঝলি কেমন দাগটা হলো, নর্মাল যেমন ট্রেডিং এর দাগ কাটছে কমপ্লিট, লেখালেখি কমপ্লিট হয়ে গেছে সব। কোশ্চেন পড়ি, তো কোশ্চেন পড়বো পরে। কিভাবে অঙ্কটা হয়, প্রথমে কি হয়, প্রথমে করতে হয় ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, ঠিক আছে? প্রথমে করতে হয় ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, শিখালাম প্রথম দিন। তারপর ম্যানুফ্যাকচারিং পরের স্টেপ কি বললাম, কি বলেছিলাম, কি করালাম ম্যানুফ্যাকচারিং পরের দিন কি করালাম, ট্রেডিং অ্যাকাউন্ট। প্রথমে হয় ম্যানুফ্যাকচারিং, তারপর হয় ট্রেডিং, মানে ম্যানুফ্যাকচারিং থেকে যে ব্যালেন্সটা বেরোয় ওটা চলে যায় ট্রেডিং এ, তাই তো? এবার ট্রেডিং থেকে কি বেরোলো, গ্রস প্রফিট। ট্রেডিং থেকে যে গ্রস প্রফিট চলে যায় সেটা চলে যায় প্রফিট অ্যান্ড লসে।
শুনলি নাকি শুধু লেখাতে ফোকাস করলি? এই যে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট প্রথমে করতে হয় ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট, প্রথম ধাপ হয় ম্যানুফ্যাকচারিং, ম্যানুফ্যাকচারিং এর পরেই করতে হয় ট্রেডিং, ট্রেডিং শেষ হয়ে গেলে হয় প্রফিট এন্ড লস। ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা বের করি কি ব্যবসা কত টাকা গ্রস প্রফিট হলো সেটা বের করতে পারি, কিন্তু ব্যবসা থেকে কত টাকা নেট প্রফিট হয়েছে সেটা জানার জন্য আমাকে কি করতে হয় প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ব্যবসা থেকে কত টাকা নেট প্রফিট হয়েছে এটা জানার জন্য আমাকে বের করতে হবে কি প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। ভালো করে শুনবি, এই প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের এটা তো নমিনাল অ্যাকাউন্ট, এটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের ডেবিট দিকে কি হয় যত খরচা, নমিনাল অ্যাকাউন্টের রুল কি ছিল অল এক্সপেন্সেস এন্ড লসেস, যত খরচা সব ডেবিটে, যত খরচা সব ডেবিটে, মানে এইদিকে কি বলবে সব, এদিকে কি বলবে সমস্ত কি কি বসবে, সমস্ত খরচা এদিকে বসবে, আর এদিকে কি বসবে যত রকমের ইনকাম সব এইদিকে বসবে, কিছুই না, তাহলে শেষ নমিনাল অ্যাকাউন্ট। ঠিক আছে তো, এবার খরচা দুই রকমের হয়, একটা ডাইরেক্ট হয় একটা ইনডাইরেক্ট হয়। ডাইরেক্ট খরচা কোথায় নিয়ে গেলি সব, সমস্ত ডাইরেক্ট খরচা কোথায় চলে গেছে, এই দেখ বলতে ট্রেডিং এ বলতে হবে ফটাফট করে, যত ডাইরেক্ট খরচা ট্রেডিং এ চলে গেছে, তাহলে তো তার বাকি হলো কোন খরচা ইনডাইরেক্ট, তার মানে পিএল এর ডেবিটে হবে সমস্ত রকমের ইনডাইরেক্ট খরচা ডেবিটে, আর কেইটা হবে কি তাহলে ইনডাইরেক্ট ইনকাম। ব্যাস, তাহলে কিছুই আসে না, আর সত্যি কিছু আসে না, দুটো আইটেমই আসে, ডেবিটে আসবে কি ইনডাইরেক্ট খরচা, কেইটা আসবে ইনডাইরেক্ট ইনকাম। এবার তুই কোশ্চেন পর দেখতে হবে কোনগুলো ইনডাইরেক্ট খরচা কোনগুলো ইনডাইরেক্ট ইনকাম। তবে একটা কথা বলে দিই, যখন অঙ্ক শুরু করবি এইদিকে লিখবি সবার প্রথম বাই, প্রতিটা অঙ্কে এটা লিখবি বাই, তো জানিস বাই লিখতে হয়, কি লিখবো গ্রস প্রফিট, কি লিখলাম বাই, লেখ বাই, এটা লেখ বাই গ্রস প্রফিট। বিডি কোথায় গ্রস প্রফিট কোথা থেকে পেয়েছিলাম, গ্রস প্রফিট কোথা থেকে পেয়েছি আমি ট্রেডিং এ, ট্রেডিং অ্যাকাউন্ট থেকে যে গ্রস প্রফিটটা বেরোবে, দেখ আমি তোকে দেখাচ্ছি কেন এদিক, মনে কর না ট্রেডিং, মনে কর এটা ট্রেডিং, এটা ট্রেডিং অ্যাকাউন্ট, মনে কর এটা ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে ট্রেডিং, এই আর লিখ, এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। গ্রস প্রফিট কোন দিক বেরোতো, এই দিক বেরোতো, 2 জিপি বেরোতো, লেজার পোস্টিং করতাম না, এই দেখ 2 জিপি ট্রেডিং এর ডেবিটে জিপি, তাহলে এই ট্রেডিং থেকে যে গ্রস প্রফিট বেরোয় সেটা কোথায় চলে যায় পিএল এ চলে যায়, তাহলে কি মনে হয় পিএল এর কোন দিক যাবে, বুঝতে পারলি ব্যাপারটা ক্রস, ছোটবেলায় যখন লেজার পোস্টিং করতাম, যখন এই লেজার যখন এই সেকেন্ড সেমিস্টার শিখলাম না লেজার পোস্টিং, ট্রেডিং এর ডেবিটে গ্রস প্রফিট বেরোতো, সেই গ্রস প্রফিটটা কোথায় চলে যাচ্ছে পিএল এর কেইটে, ঠিক আছে বুঝে গেল তো, মনে থাকবে তো, তার মানে এটা কিন্তু মনে রাখতে হবে বল। এবার আমি অঙ্ক স্টার্ট করবো, তার আগে একটু দেখে নে, প্রথমে যখনই গ্রস প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট করবি, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে কি বের করি আমরা নেট প্রফিট, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা বের করি কি নেট প্রফিট, ঠিক আছে, তাহলে নেট প্রফিট বের করতে গেলে কি লাগবে গ্রস প্রফিট, গ্রস প্রফিট ছাড়া নেট প্রফিট বের করতে হবে না, তাহলে গ্রস প্রফিট কোথা থেকে বের করি ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিট বের করি, তা ট্রেডিং অ্যাকাউন্টে ডেবিটে গ্রস প্রফিট বের হয়, সেই গ্রস প্রফিট কোথায় ট্রান্সফার করবো প্রথমে, তোকে যখন পরীক্ষায় শুধু পিএল করতে দেবে না তোকে গ্রস প্রফিট দিয়ে দেবে, ঠিক আছে গ্রস প্রফিট দিয়ে দেবে, তাই গ্রস প্রফিট যে দিয়ে দেবে সেটা কোথায় লিখবি কেইট দিকে লিখবি, বুঝতে পারলি ব্যাপারটা নাকি বুঝিস নি, এটা মনে রাখতে হবে, এটা আমি তোকে আগে বলে দিলাম, বারবার সমস্যা হবে, সমস্যা যেন না হয়। দেখ একের অঙ্কটা পর, ও বাবা এটা তো অপারেটিং প্রফিট বের করতে হবে, অপারেটিং প্রফিট পরে করব, আগে মোটামুটি তোকে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট শেখায়, দেখ তো এই দেখ এই দেখ তিনের তিনেরটাই করি চল, 3 নম্বর অঙ্কটা করি, আগে এটা করি তিনের, দেখবি ভালো করে পড়বি, কি বের করতে বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এটা করতে বলছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, প্রথমে কি দিয়ে দেখিস সেটা কি লিখেছে বুঝতে পারলি, এই মতো লিখলাম গ্রস প্রফিট কোথায় লিখতে হয় 55,000 টাকা লিখ, গ্রস প্রফিট 1,55,000 টাকা কোন দিকে লিখবি, লিখ বাই গ্রস প্রফিট, ঠিক আছে বাই গ্রস প্রফিট এই এখানে লিখবো 1,55,000, সেকেন্ড পার্ট। নেক্সট দেখ কোশ্চেন পড়, দেখ একটা করে পড়বো, ক্যারেজ আউটওয়ার্ড বুঝিয়েছিল ওই একটা একটা ভালো করে বোঝাবো, বুঝি বুঝি করবো, কি লেখা যেটা ক্যারেজ আউটওয়ার্ড কত লেখা আছে, ক্যারেজ আউটওয়ার্ড লেখা আছে 25,500, ক্যারেজ আউটওয়ার্ড মানে বুঝতে হবে, এখানে দেখ এটা কিন্তু পিএল অ্যাকাউন্ট করতে বলেছে, পিএল অ্যাকাউন্টে আসবে কি সমস্ত রকমের ইনডাইরেক্ট খরচা, ক্যারেজ আউটওয়ার্ড মানে কি, মানে ক্যারেজ আউটওয়ার্ড মানে ক্যারেজ আউটওয়ার্ড মানে গাড়ি ভাড়া, কি গাড়ি ভাড়া, ঠিক আছে, মানে আমি যে মালটা বিক্রি করলাম, যাকে বিক্রি করলাম তার বাড়িতে মালটা পৌঁছে দিয়ে আসতে হবে তাই তো,
মানে বিক্রি করা গাড়ি ভাড়া, কেনার গাড়ি ভাড়া না, বিক্রি করা গাড়ি ভাড়া। তো এটা ডাইরেক্ট খরচা নয়, এটা হচ্ছে ইনডাইরেক্ট খরচা, তাই তো? আমি আগে লিখে দিলাম এটা ইনডাইরেক্ট খরচা। অফিস রেন্ট, অফিস ভাড়া, এটা কি ডাইরেক্ট খরচা? তো এখানে সব অফিস রেন্ট কি খরচা না ইনকাম, কি মনে হচ্ছে পড়ে? কি ধরনের খরচা, ডাইরেক্ট খরচা না ইনডাইরেক্ট খরচা? ইনডাইরেক্ট খরচা, এটা তো বুঝতে হবে, যত তাড়াতাড়ি বুঝতে পারবে ব্যাস তত তাড়াতাড়ি শিখে ফেলবে। অফিস খরচা মানে ইনডাইরেক্ট খরচা, ভাবতেই হবে না। ঠিক আছে, তারপর কি বলেছে? অফিস স্টেশনারি, ওই স্টেশনারি জিনিসটা কি জানিস তো? স্টেশনারি কাকে বলে? হ্যাঁ, এটা বুঝে গেছি, স্টেশনারি মানে পেন পেন্সিল বললো। অফিস স্টেশনারি, এটাও তো খরচা, কি খরচা, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট খরচা হয়ে গেল। তো কিছুই নেই অঙ্কটা, যত ইনডাইরেক্ট খরচা ধরে ধরে ডেবিট দিকে বসিয়ে দিবি, ধরে ধরে ডেবিটে বসে। তারপর কি লিখেছে? ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, মানে ডিস্ট্রিবিউট, বন্টন করতে খরচা হচ্ছে, মালগুলো বন্টন করতে খরচা হচ্ছে, এটাও অফিস খরচার মতো পড়ে। মানে এটা হচ্ছে তোর এক ধরনের ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে, ইনডাইরেক্ট খরচা। হ্যাঁ হ্যাঁ, ডিস্ট্রিবিউশন করতে ধর মালগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবো, খরচাপাতি, ঠিক আছে, ডিস্ট্রিবিউট করো। অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, বিজ্ঞাপন কোথায়, বিজ্ঞাপন কেন দেয়? মানুষ বিক্রি বাড়ানোর জন্য, এটা কি খরচা, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ইনডাইরেক্ট খরচা, বিজ্ঞাপন। ব্যবসা বড় হলে বিজ্ঞাপনের চিন্তা ভাবনা আসবে, ঠিক আছে তো? তো দেখ, এটা হচ্ছে ইনডাইরেক্ট খরচা। স্টেট কথা, ব্যাড মানে কি, আমি ব্যবসা করছি, আমার বিজনেস থেকে টাকা মেরে দেয়, এটা তো ব্যাড ডেট বলে। ব্যাড ডেট কি খরচা, ডাইরেক্ট খরচা নয়, এটা ইনডাইরেক্ট খরচা, এটাও ইনডাইরেক্ট খরচা, এটাও ইনডাইরেক্ট খরচা। ডিভিডেন্ড রিসিভড, ডিভিডেন্ড রিসিভড হচ্ছে মানে কি, টাকা আসছে না যাচ্ছে? রিসিভড মানে টাকা আসা, রিসিভ মানে টাকা, ডিভিডেন্ড টাকা আসছে, মানে ইনকাম, কি ইনকাম, ডাইরেক্ট ইনকাম। আরে বাবা, ডাইরেক্ট ইনকাম কি, আমি একটা মুদিখানা দোকান খুলি, চাল ডাল বেচে যে টাকা পাই, ওটাই হচ্ছে আমার ইনকাম। তো এটা তো ইনডাইরেক্ট ইনকাম, ডিভিডেন্ড রিসিভ কি, ইনডাইরেক্ট ইনকাম। আই আই ঠিক আছে, ডিসকাউন্ট রিসিভ, এটাও ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম। রেন্ট রিসিভ, এটাও ইনকাম, ইনডাইরেক্ট ইনকাম। তাহলে তুই বুঝে গেলি মোটামুটি। আগে না অঙ্ক করার আগে একটু সাজিয়ে নি না, তো অঙ্ক করতে করতে করে লাগবে। কোনটা ডেবিট কোনটা ক্রেডিট লিখতে থাক। ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ, ঠিক আছে, ডিভিডেন্ড মানে হচ্ছে লভ্যাংশ। ঠিক আছে, এবার লভ্যাংশ মানে কি বলবো? লভ্যাংশ জিনিসটা কি? আজকে ধর আমার কাছে টাকা আছে, ধর আমি রিলায়েন্স কোম্পানি বা টাটা কোম্পানিতে ইনভেস্ট করলাম, অনেক টাকা ইনভেস্ট করলাম। এবার ওই টাকাটা নিয়ে ধর ওরা ব্যবসা বাণিজ্য করলো, ব্যবসা বাণিজ্য করে লাভ হলো, তাহলে লাভের ভাগ আমাকে দেবে, এটা করে ডিভিডেন্ড। আমার মুখ ব্যথা হয়ে গেছে ডিভিডেন্ড কতবার বলতে বলতে, ঠিক আছে, রোজই বলতে হয় ডিভিডেন্ড কাকে বলে। ঠিক আছে, তো দেখ, এটা হয়ে গেল সব। বসাবো এবার এক একটা করে, পার্ট বাই পার্ট বসাবো। কোন কোথায়, এটা ফান্ডা তন্ত্র কোশ্চেনটার বারবার করে পাতা উল্টাতে হবে না হলে। ঠিক আছে, পাতা তুলে নিলাম, আর তারপরে করে পাতা উল্টাতে হবে না, ঠিক আছে, পাতা উল্টাতে অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে। দেখ একটা করে লিখবো, হ্যাঁ, প্রথমে কি ছিল, ক্যারেট আউটওয়ার্ড, লেখ ক্যারেজ আউটওয়ার্ড, লেখ টু। দেখো খুব কঠিন না, কিন্তু খুব সোজা জিনিস ছিল না। তোকে চিনতে হবে, তো তো তুই প্র্যাকটিস করে চিনতে পারবি কোনটা ডিরেক্ট খরচা কোনটা ইনডাইরেক্ট খরচা। ক্যারেজ আউটওয়ার্ড কত, 25,500 টাকা, লিখে দে। তোমার কি বলছো, অফিস রেন্ট কত, 7,000 টাকা, লেখ টু অফিস রেন্ট 7,000 টাকা। থেকে 10 টাকা মতো অঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে, অফিস রেন্ট কত টাকা, 7,000 টাকা। ঠিক আছে, অফিস স্টেশনারি 3,500 টাকা, লেখ। ঠিক আছে, 25,500, অফিস রেন্ট 7,000 টাকা, ঠিক আছে।
তারপর বলছে কি অফিস স্টেশনারি 3,500 টাকা, অ্যাডভার্টাইজমেন্ট 3,800 টাকা। তো অ্যাডভার্টাইজমেন্ট কত? 3,800 টাকা। তারপর বলছে কি ব্যাড ডেট 8,500 টাকা লেখ, টু ব্যাড ডেট 8,500 টাকা। ঠিক তো? ডিভিডেন্ড রিসিপ্ট ইনকাম কে এইটা লেখ। ডিভিডেন্ড রিসিপ্ট বলেছে 9,000। তারপর হচ্ছে ডিসকাউন্ট রিসিপ্ট 4,600 টাকা। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস লেখ, ডেবিটে লেখ। রেন্ট রিসিপ্ট কে এইটা লেখো, ইনকাম 7,000। শেষ। শেষ হয়ে গেল অঙ্কটা। তাই তো? যোগ বিয়োগ কর। হচ্ছে দেখ তো। 0 0, দুটো শূন্য বসে গেল। তারপর 0 5 5 5 আর 13, 13 আর 18, 18 আর হচ্ছে তোর 23 এর 3 হাতে হচ্ছে 2, হাতে হচ্ছে 2, 2 2 4, 4 8 12, 12 আর 3 15, 15 আর 3 18, 18 আর 7 25, 25 আর 5 30 এর 0, হাতে হচ্ছে 3, হাতে হচ্ছে 3, 3 আর 2 5, 50,300 টাকা। ঠিক আছে, একটু জাস্ট চেক করে নিচ্ছি এটাই হবে কিনা 50,300 ক্যালকুলেটারে। 25,500 প্লাস 7,000 প্লাস 3,500 প্লাস 3,800 প্লাস 8,500 প্লাস 2,000। ঠিক আছে, এই দিকে যোগ করি টোটাল 1,55,000 যোগ 9,000 যোগ 4,600 যোগ 7,000 কত হচ্ছে 1,75,600 টাকা। তারপর এখানে লেখ 1,75,600 টাকা, তার থেকে বাদ দেবো 50,300, 1,25,300 টাকা। হয়ে গেল অঙ্কটা শেষ। এখানে কি লিখতে হয় 2, এখানে কি বেরোলো, কি শিখলাম বল? মানে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে গ্রস প্রফিট বের করি, তাহলে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে কি বের করি মানে বললাম? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট থেকে কোন প্রফিট বের করি? নেট প্রফিট। তাহলে এখানে লেখ 2 নেট প্রফিট সিটি, লেখ 2 নেট প্রফিট, 2 নেট প্রফিট সিটি, ব্যাস হয়ে গেল শেষ। 1,25,300 টাকা। সে হলো তো, অঙ্কটা হয়ে গেল, প্রত্যেকের টাকা হয়েছে। শোন, বুঝেছিস তো? শোন, 3-এর অঙ্কটা করলাম, এটা করেই দিলাম, 1 2 দিইনি, হোমওয়ার্কও দিইনি। 4-এর অঙ্কটা বাড়িতে করবি, মানে আমি পড়ে দিচ্ছি অঙ্কটা, যদি কোনো আইটেম তো আটকে যাচ্ছে না, এটা দেখে নে। গ্রস প্রফিট জানিস কোথায় বসবে? ট্রেড এক্সপেন্সেস, এটা ইনডাইরেক্ট খরচা। ঠিক আছে, এটা হচ্ছে ইনডাইরেক্ট খরচা, পাশাপাশি লিখে দিচ্ছি ইনডাইরেক্ট খরচা। ঠিক আছে, অঙ্কটা হয়ে যাওয়ার পর পারলে ফটো তুলে নিস, বাড়িতে কিছু রাখতে যায়, যদি মনে রাখতে পারিস ওকে, মনে রাখতে পারছি, আর যদি মনে রাখতে না পারিস তাহলে তুই ফটো তুলে নিস, বুঝতে পারলি তো? আগে শেষ করে নি তারপর।
ক্যারেজ অন সেলস, ক্যারেজ অন সেল মানে জানিস তো ওই যে ক্যারেজ আউটওয়ার্ডের আরেকটা নাম ক্যারেজ অন সেলস, আউটওয়ার্ডেরই আরেকটা নাম ক্যারেজ অন সেলস। তাহলে এটা কি, এটাও ইনডাইরেক্ট খরচা। অফিস স্যালারি বলতে হবে না, ইনডাইরেক্ট খরচা। পোস্টেজ অফিস বলে দিয়েছে, ইনডাইরেক্ট খরচা। মানে তুই না মানে শুধু মানে জিনিসটাকে একবার just দেখে রাখ, তাহলে কি পরবর্তী অঙ্ক এই একই আইটেম বারবার করে ঘুরবে, একই আইটেম কিন্তু ঘুরবে, আইটেম কিন্তু নতুন নতুন আসে না খুব একটা, আইটেম এইগুলোই ঘুরবে। লিগাল চার্জেস বল দেখি এটা কি, লিগাল চার্জ মানে লিগাল মানে তো মানে আইন ল সংক্রান্ত খরচা। তাহলে এটা কি খরচা, ডাইরেক্ট খরচা না ইনডাইরেক্ট খরচা? ইনডাইরেক্ট খরচা, এটাও ইনডাইরেক্ট খরচা। অডিট ফিস, এই যে ব্যবসা করছি তার অ্যাকাউন্টস করতে হবে, হিসাবপত্র করতে হবে, একজন অ্যাকাউন্টেন্ট কে রাখতে হবে, অডিটিং করবে, এই খরচা, যে কি খরচা, ডাইরেক্ট খরচা না ইনডাইরেক্ট খরচা, কি মনে হয় এটা? ইনডাইরেক্ট খরচা, এটা ইনডাইরেক্ট খরচা। ডোনেশন গিভেন, ডোনেশন দেওয়া হয়েছে, ঠিক আছে, এটাও ইনডাইরেক্ট খরচা, ডোনেশন দেওয়া হয়েছে ইনডাইরেক্ট খরচা। এমডি এক্সপেন্স ইনডাইরেক্ট খরচা। ডিসকাউন্ট অ্যালাউ ইনডাইরেক্ট খরচা। অফিস লাইটিং ইনডাইরেক্ট খরচা। কমিশন রিসিভড ইনডাইরেক্ট ইনকাম। ইন্টারেস্ট অন লোন, আচ্ছা লোন নিয়েছিস ইন্টারেস্ট দিতে হবে, ইনডাইরেক্ট খরচা। স্টেশনারি ফিস ইনডাইরেক্ট খরচা। এক্সপোর্ট ডিউটি অন সেলস, এটা মানে বোঝ, এক্সপোর্ট ডিউটি অন সেলস, ধর এক্সপোর্ট করা মানে জানিস তো কোন জায়গায় মানে কোন জায়গায় মাল পাঠানো, বিদেশে। এক্সপোর্ট মানে বিদেশ, ইম্পোর্ট মানে বিদেশ থেকে নিয়ে আসা, আর এক্সপোর্ট মানে বিদেশে বেচা। বিদেশে বেচার জন্য আমাকে কিছু ডিউটি দিতে হচ্ছে, এটাও একটা খরচা, এটা কি ইনডাইরেক্ট খরচা, ডাইরেক্ট নয়। ইম্পোর্ট ডিউটি ডাইরেক্ট খরচা, বিদেশ থেকে মাল নিয়ে আসার জন্য ট্যাক্স দিতে হবে সরকারকে, ওটাকে বলে ইম্পোর্ট ডিউটি। আর বিদেশে মাল বেচার জন্য খরচা, এটা কম্পালসারি নয়, ঠিক আছে তো? তো বুঝলি তো, এক্সপোর্ট ডিউটি আর ইম্পোর্ট ডিউটি মানে ওই ক্যারেজ ইনওয়ার্ড আর ক্যারেজ আউটওয়ার্ড, বুঝলি তো? ইম্পোর্ট ডিউটি হচ্ছে তোর, ইম্পোর্ট ডিউটিটা কি, মাল কেনার জন্য, মাল কেনার জন্য, গুডসটা কেনার জন্য যে ডিউটি দিতে হয় সরকারকে। আর এটা গুডস বেচার জন্য যে ডিউটি দিতে হয়, গুডস কেনার জন্য যে ডিউটি ওটাকে ডাইরেক্ট খরচা, আর গুডস বেচার ডিউটি ইনডাইরেক্ট খরচা। মিসেলেনিয়াস রিসিভ ইনডাইরেক্ট ইনকাম। ট্রাভেলিং এক্সপেন্সেস রিলেটেড টু সেলস বলেই দিয়েছেন, ইনডাইরেক্ট এক্সপেন্সেস। লাস্ট সেলিং এক্সপেন্সেস, এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস। দেখ সব অঙ্ক তো লিখে দেওয়ার ব্যাপার নেই, বাট এইগুলো করতে করতে না তোকে না উদাহরণগুলো মাথায় রাখতে হবে, ইনডাইরেক্ট খরচার উদাহরণগুলো, উদাহরণ এক্সাম্পল, আর ইনডাইরেক্ট ইনকামের এক্সাম্পল, তাহলে তো সুবিধা হবে অঙ্ক করতে, বুঝলি তো? তো সুবিধা হবে অঙ্ক করতে। ইনডাইরেক্ট খরচা লেখা যায়, দেখ ইনডাইরেক্ট খরচা, ব্যবসা করতে গেলে কিছু খরচাপাতি হয়, ট্রেড, ট্রেড সংক্রান্ত খরচা, ট্রেড মানে তো ব্যবসা। আচ্ছা দেখি তারপর অঙ্কটা কি দেওয়ার মতো, দেখে নি, হ্যাঁ পরের অঙ্কটা দেওয়া যাবে। বলতে না নিজে বলবি, আমি বলবো, বোর্ডের দিকে তাকিয়ে বলবি, বলবি কিন্তু, হ্যাঁ চেষ্টা করবি। ডিসকাউন্ট ডেবিট, পিএল অ্যাকাউন্টই করতে বলেছে। ডিসকাউন্ট ডেবিট মানে কই ডিসকাউন্ট জানিস, কি বলতে পারবি ডিসকাউন্ট ডেবিট মানে কোন ডিসকাউন্ট কে বোঝায়? ডিসকাউন্ট, ডিসকাউন্ট ডেবিট মানে হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড, ডেবিট ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট অ্যালাউড, ক্রেডিট ডিসকাউন্ট ডিসকাউন্ট দিছি, বা ডিসকাউন্ট অ্যালাউড ইনকাম না খরচা, কি মনে হয়? খরচা, তাহলে বুঝে গেলে, এটাকে লিখবো না, এটা বুঝিয়ে দিচ্ছি। ডিসকাউন্ট অ্যালাউড খরচা মানে ডেবিট, আর ক্রেডিট ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট রিসিপ্ট মানে ইনকাম ক্রেডিট, বেশ হয়ে গেল। ট্রেড এক্সপেন্স আগের অঙ্কেই ছিল। ইন্টারেস্ট লোন লিখে দিয়েছে ডেবিট, তার মানে কি খরচা, ডেবিটে বসিয়ে দাও। স্যালারি টু স্টাফ, তুই তো স্টাফদের স্যালারি দিয়েছিস, এটা কি ইনডাইরেক্ট? হ্যাঁ বল বল। না না, স্টাফদের স্যালারি দিয়েছি, ওয়েজেস দেওয়াটা হচ্ছে ডাইরেক্ট খরচা, কিন্তু স্যালারি দেওয়াটা হচ্ছে ইনডাইরেক্ট খরচা। ব্যাড ডেট আগের অঙ্কেই ছিল, ব্যাড ডেট, এটা কি আমি যেটা করালাম, এটা হচ্ছে ইনডাইরেক্ট খরচা। অ্যাডভার্টাইজিং মানে বিজ্ঞাপন দেওয়া, ইনডাইরেক্ট খরচা। সেলিং এজেন্ট কমিশন, যে সেল করছে তার কমিশনটা, ঠিক আছে তো, এটাও ইনডাইরেক্ট খরচা। অফিস রেন্ট ইনডাইরেক্ট খরচা। ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইনডাইরেক্ট খরচা। ক্যারেজ আউটওয়ার্ড, আগের অঙ্কই তো বললাম, ক্যারেজ আউটওয়ার্ড মাল বেচার জন্য গাড়ি ভাড়া, ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে। প্রিন্টিং এন্ড স্টেশনারি ইনডাইরেক্ট খরচা। পোস্টেজ টেলিগ্রাম ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে তো।
টেলিফোন বিল পরে বলছি। ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, লাইনের মানে কোথাও ইনভেস্ট করেছিস, কোথাও টাকা ইনভেস্ট করে সেখান দিয়ে কি পাচ্ছি, ইন্টারেস্ট পাচ্ছি, তাহলে কি এটা ইনকাম। কি ইনকাম? ইনডাইরেক্ট ইনকাম। ইনকাম ট্যাক্স আসে না, এই জিনিসটা কি ইনকাম ট্যাক্স, দাঁড়ান সব জানতা নাকি? ইনকাম ট্যাক্স, ঠিক আছে, আমি যে টাকাটা ইনকাম করেছি, আমি ধর একটা টাকা ইনকাম করেছি, ইনকাম করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, ঠিক আছে তো, এটা হচ্ছে ইনকাম ট্যাক্স। ঠিক আছে, ইনকাম ট্যাক্স কি বলতো, পার্সোনাল খরচা, ড্রয়িংস। ইনকাম ট্যাক্স হচ্ছে এক ধরনের ড্রয়িংস, মনে রাখবি ইনকাম ট্যাক্স কি, এটা হচ্ছে এক ধরনের ড্রয়িংস। ইনকাম ট্যাক্স হচ্ছে এক ধরনের ড্রয়িংস, ঠিক আছে। ইনকাম ট্যাক্স মানে বুঝলি, আমি এবছর ইনকাম করলাম, ইনকাম করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, তাহলে ইনকাম করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, ওটাকে বলে ইনকাম ট্যাক্স। আর ইনকাম ট্যাক্স কি, এক ধরনের পার্সোনাল খরচা, আর যত রকম পার্সোনাল খরচাকে কি বলা হয়, ড্রয়িংস বলা হয়, ড্রয়িংস। তার মানে এখানে আসলো না, তাই তো, আসলো না, কারণটা বুঝলি কেন আসলো না, কারণটা বোঝালাম। নেক্সট পার্ট জানিস কোথায় বসে, তাহলে এই অঙ্কটা পারবি করতে, সামান্য করার দরকার নেই, যে এইগুলো যে বলে দিলাম মেন ব্যাপারটা কি, এটাই তো আসল জিনিসগুলো বলে দিলাম, বুঝতে পারলি, অঙ্কগুলো করে রাখবি কিন্তু। হ্যাঁ ফার্স্টে বলবো, পরে লিখেছি। আচ্ছা দেখ, এটা না একটু সরে যাচ্ছে, তোরা একটু মানে দেখে, এই যে ডিসকাউন্ট দিচ্ছে, এই 1200 টাকা কোথাকার হচ্ছে, 1200 টাকা এটা সরে গেছে, বুঝিস তো। স্যালারি 2000 টাকা, ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট 2000 টাকা, বুঝতে পারলি তো, তো বাকি তো সব ঠিক আছে। তো বল দেখি তোরা, জানিস তো কস্ট কোথায় বসে, স্যালারি কোথায় বসবে, স্যালারি বল, স্যালারি খরচা, ইনডাইরেক্ট খরচা বলতে হবে তো, ইনডাইরেক্ট খরচা। রেন্ট রেটস ট্যাক্সেস মানে রেন্ট, এটাও ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে তো। তারপর ডেপ্রিসিয়েশন, নাম তো শুনেছিস, আজকে প্রথম শুনে ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন মানে কি, ধর তোর কোম্পানিতে, তোর ব্যবসায় মেশিন আছে, কিছু মেশিন আছে, ফার্নিচার আছে, তাহলে এইগুলো কি করছিস তুই, ইউজ করছিস, ইউজ করে তারপর কি হবে, ডেপ্রিসিয়েশন হবে, আর ডেপ্রিসিয়েশন আমাদের কাছে খরচা, ঠিক আছে। এবার দেখ স্যার এটা কি খরচা, ডাইরেক্ট খরচা না ইনডাইরেক্ট খরচা, দেখ এখানে কি ডেপ্রিসিয়েশন হচ্ছে কার, ফিক্সড অ্যাসেটস এর উপর, ঠিক আছে তো। কিছুই বলেনি, কিছুই বলেনি যে এটা কোন ফিক্সডটা কি, ঠিক আছে। জেনারেলি এটাকে বলেছি এটা ইনডাইরেক্ট খরচা, যদি বলতো না ডেপ্রিসিয়েশন অর কি জানো ফ্যাক্টরি ফিক্স অ্যাসেটস, তখন ডাইরেক্ট খরচা হতো। এখানে কিছু বলেনি, শুধু ফিক্স অ্যাসেট বলেছে, শুধু ফিক্স অ্যাসেট বলেছে। এবার কি, অফিসে আমার যারা কম্পিউটারে কাজ করছে, সেই কম্পিউটার থাকতে পারে, অফিসের এসি হতে পারে, অফিসে যে বসে ফার্নিচার ইউজ করা হয় ফার্নিচার হতে পারে, ঠিক আছে, এগুলো অফিসের জিনিস হতে পারে, কিছু তো বলেনি, তাহলে ধরে নিচ্ছি এগুলো অফিসের আইটেম, ঠিক আছে তো। তো ফিক্স অ্যাসেটস এর উপর এটা কি, এটা কি ধরনের খরচা, এটাও ইনডাইরেক্ট খরচা। ডিসকাউন্ট অ্যালাউড, আগের অঙ্কেই বলে দিয়েছি, বলতে হবে ইনডাইরেক্ট খরচা। ডিসকাউন্ট রিসিভ ইনডাইরেক্ট ইনকাম, ইন্টারেস্ট ইনভেস্টমেন্ট ইনডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট খরচা, প্রিন্টিং এন্ড স্টেশনারি ইনডাইরেক্ট খরচা, ক্যারি আউট ইনডাইরেক্ট খরচা। যত তুই করবি এইগুলো না, তোকে না মনে রাখতে হবে, উদাহরণগুলো যত করবি তত সুবিধা হবে। এটা হচ্ছে ভ্যারাইটিস টাইপের এক্সাম্পল আসছে, ভ্যারাইটিস টাইপের এক্সাম্পল আসছে, তুই করতে করতে কিছু এক্সাম্পল মাথায় গেঁথেই গেছে যে এইগুলো ইনডাইরেক্ট খরচা, এবার কয়েকটা হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হোমওয়ার্ক লিখে রাখি 6 নম্বরটা। একটু করতে টাইম লাগবে, পরবর্তী ক্লাসে দিয়ে দেবো না 7 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক, ঠিক আছে তো। দেখ 8 নম্বর অঙ্কটা একটু সরে গেছে, একটু দেখে বুঝে করিস, হ্যাঁ এটা কিন্তু বুঝে করিস, একটু সরে গেছে লেখাগুলো, এই যে এখানে যে টাকাগুলো যে কোথাকার টাকা, এখানে যে টাকাগুলো কোথাকার টাকা দেখতে পাচ্ছিস তো, এই যে এই সাইডের টাকা নিচে নেমে গেছে, বুঝিস তো। করার সময় একটু ঠান্ডা মাথায় করিস। গ্রস প্রফিট দিয়ে দিয়েছে, স্যালারি এন্ড, বল দেখি স্যালারি এন্ড ওয়েজেস কোথায় বসবে, বুঝে বলবি, না বুঝতে পারলে বলবো, বোঝাবো, স্যালারি আর ওয়েজেস কোথায় বসতে পারে। এই দেখ আমি তোকে একটু বুঝাই, ঠিক বললো বোঝাবো। এই দেখ স্যালারি, বলেছিলাম স্যালারি কি, স্যার স্যালারি তো ইনডাইরেক্ট খরচা, ওয়েজেস তো আবার ডাইরেক্ট খরচা, তাই তো। যেটা আগে, আগে কি আছে স্যালারি, তাহলে স্যালারি কোথায় বসে, পিএল, ইনডাইরেক্ট খরচা, ব্যাস এই কারণে, বুঝতে পারলি কারণটা কি, লজিকটা বুঝতে পারলি। যদি উল্টোই তো ওয়েজেস এন্ড স্যালারি, তখন ওটা হয়ে যাবে ডাইরেক্ট খরচা দিত, এটা বলেছিলাম বুঝিয়েছিলাম তাই না। আচ্ছা ক্যারেজ ইনওয়ার্ড, এটা তো যেহেতু পিএল করতে বলছে, ক্যারেজ ইনওয়ার্ড কোথায় আসে, স্যার ট্রেডিং এ আসে তো, তাহলে এটা আসলো না, বোঝা গেল কেন আসলো না। কমিশন অ্যালাউড ইনডাইরেক্ট খরচা, কমিশন রিসিভ ইনডাইরেক্ট ইনকাম, ডিভিডেন্ড রিসিভ ইনডাইরেক্ট ইনকাম, জেনারেল এক্সপেন্সেস ইনডাইরেক্ট খরচা, ব্রোকারেজ অ্যালাউড পেড ইনডাইরেক্ট খরচা, ঠিক আছে, মিসেলেনিয়াস ইনকাম ইনডাইরেক্ট ইনকাম।
ফ্রেট ইনওয়ার্ড আসে না, এটা ট্রেডিং এ আসে। ফ্রেট আউটওয়ার্ড ইনডাইরেক্ট খরচা, ডিসকাউন্ট অ্যালাউ ইনডাইরেক্ট খরচা, ডিসকাউন্ট রিসিভ ইনডাইরেক্ট ইনকাম, ইন্টারেস্ট পেড ইনডাইরেক্ট খরচা, ইন্টারেস্ট রিসিভড, ঠিক আছে তো, ইনডাইরেক্ট ইনকাম, রেন্ট পেড ইনডাইরেক্ট খরচা, রেন্ট রিসিভড ইনডাইরেক্ট ইনকাম। এটা এক ধরনের প্রিমিয়াম, এটাও এক ধরনের ইনকাম, ঠিক আছে, এক ধরনের প্রিমিয়াম, ঠিক আছে, এটা একটা ইনকাম, এখান থেকে ইনকাম পাওয়া যায়, ঠিক আছে তো, এটা হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম। তো এই অঙ্কটাও করে ফেলতে পারবি, কিছু নেই, মানে এই যে তোকে যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিচ্ছি, খেয়েছিস? হুম, এখানে তোকে কোশ্চেন গুলো পড়ে আমি কেন পারছি এই টাইপের অঙ্ক, তোকে জানতে হবে কোনগুলো ডাইরেক্ট খরচ কোনগুলো ইনডাইরেক্ট খরচ, এটা খুব ক্লিয়ার করতে হবে, তাহলে এটার অঙ্কটা হোমওয়ার্ক থাকবে। নম্বর অঙ্কটা এখন দেবো না, 10 নম্বর অঙ্কটা এখন দিচ্ছি না। নম্বর অঙ্কটা বোর্ডের দিকে দেখ, দেখ তোরা নিজেরাই বলতে পারি বাবা কোথায় কি বসবে। অঙ্কটা বলতে থাক চেষ্টা কর, বল দেখি, বল একটা করে বল দেখি। কি লেখা আছে প্রথমে? গ্রস প্রফিট কোথায় বসবে এটা বলতে হবে না, তারপরে বল স্যালারি কোথায় বসবে। হুম, লোন আসবে না, ইনডাইরেক্ট খরচা, ফেড আউটওয়ার্ড ইনডাইরেক্ট খরচা, ডিসকাউন্ট ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক, ডিসকাউন্ট রিসিভড ইনডাইরেক্ট ইনকাম, কমিশন ইনডাইরেক্ট খরচা, কমিশন রিসিভড ইনডাইরেক্ট ইনকাম, ইন্টারেস্ট ইনডাইরেক্ট খরচা, রেন্ট পেড এক্সপেন্সেস, জেনারেল এক্সপেন্সেস indirect expenses, miscellaneous expense to indirect expenses, advertisement expenses indirect খরচা, স্টাফ ওয়েলফেয়ার এক্সপেন্স ইনডাইরেক্ট খরচা। সব বলে দিলাম, তাহলে এটা নাম্বার করে লিখছিস তো, কোনটা কোনটা হোমওয়ার্ক থাকবে এটাও লিখে নে। দেখে দেখে তুই কেমন হোমওয়ার্ক দিলাম বুঝতে পারলি? এখন নম্বর অঙ্ক দেখ, পারলি? কোন নম্বর অঙ্ক বল, কোশ্চেন দিকে তাকা, বোর্ডের দিকে তাকা, বলতে থাক, বোর্ডের দিকে তাকা পরে। এই কোশ্চেনটা খুব ভালো অঙ্ক, এই যে এতক্ষণ যে অঙ্কগুলো করলাম এগুলো একটা পরীক্ষা দেবে না, ঠিক আছে, ওইগুলো জানা না রাখলে তুই এই অঙ্কটা করতে পারবি না, পরীক্ষায় এই অঙ্কটা দেবে, মানে এরকম টাইপের যেমন আগে করালাম ওই আইটেম গুলো দেবে, নিজে কিছু জাস্টমেন্ট দিয়ে দেয়, বুঝিস কি বললাম? কি না না বুঝিস সবে না না না, আরে এখানে কি লেখা আছে, এখন ইনফরমেশন এখানে কথা দিয়ে তিনটে এরকম তিনটে পয়েন্ট দিয়ে দেবে, ঠিক আছে, এটাকে বলে অ্যাডজাস্টমেন্ট। পরীক্ষায় তোকে যে পিএল করাবে না, পিএল এর অঙ্কই থাকবে, এরকমই অঙ্ক থাকবে, ঠিক আছে, ওরকমই কোশ্চেন থাকবে আগের অঙ্কগুলোর মতন, কিন্তু পরে এক্সট্রা কিছু অ্যাডজাস্টমেন্ট দিয়ে দেবে। এটা তোকে মাথায় রাখ, কি করে করতে এগুলো তোকে দেখতে হবে, ঠিক আছে তো। তো বলতে থাক, ক্যাপিটাল, ক্যাপিটাল কোথায় বসবে বল, জানিস তো ক্যাপিটাল? না জানলে আগে থেকেই তো ডেবিট বলছিস, কেন নাও তো বুঝতে পারে হয়তো, এখানে তো নাও আসতে পারে। তুই এখনো পর্যন্ত যতগুলো করলি ক্যাপিটাল এসছে, করেছি ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি, ব্যবসা শুরু করার সময় মালিক যে টাকাটা নিয়ে আসে, এটা কি, এটা কি খরচা, তুই কি করে ডেবিট বললি, এটা কি ইনডাইরেক্ট খরচা, বুঝতে পারলি, এটা কি কোনো খরচা না, ব্যবসা শুরু করে মালিক যে টাকা নিয়ে আসে, ব্যবসা শুরু করে মালিক টাকা নিয়ে আসে, তো এটা এটা ক্যাপিটাল, এটা কিন্তু কোনো রকম কোনো খরচা না, এটা কোনো খরচা নয়, ব্যবসা শুরু করে ব্যবসার মালিক টাকা নিয়ে, এটা কোনো খরচ নয়, তাই তো এটা আসবে না, এটা কি করে পিএল আসবে, এটা আসছে না। পারচেস, পারচেস কোথায় এসেছিল এতক্ষণ ধরে করলাম, ডাইরেক্ট খরচা, কি কি খরচা, পারচেস ডাইরেক্ট খরচা, তো এটা হচ্ছে ডাইরেক্ট খরচা, আসবে কোথায়, ট্রেডিং। আমাকে করতে কি বলেছে স্যার, আপনাকে করতে বলেছে প্রফিট অ্যান্ড লস, তাহলে এটাও তো আসলো না, তার মানে কেন আসলো না বুঝতে পারলি তো। পরের দিন তুই যখন শেখাবে তখন যাবে ক্যাপিটাল কোথায় আসে, আরেকটা টপিক শেখাতে হবে, সেটা যে বলবো ব্যালেন্স শিট, ক্যাপিটাল ব্যালেন্স শিটে আসে, তো ভুলে গেছি সিঙ্গেল এন্ট্রি করালাম এর চ্যাপ্টার,
মনে পড়ে স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করাচ্ছিলাম, ক্যাপিটাল কোন দিক লিখছিলি? মনে পড়ছে? মনে কর যখন স্টেটমেন্ট অফ অ্যাফেয়ার্স করছিলাম ক্যাপিটাল কোন দিক লিখছিলাম? দুটো দাগ পাচ্ছিলাম, ডান দিকে লিখছিলাম অ্যাসেট, দিকে লিখছিলাম লাইবিলিটি। ক্যাপিটাল কি লাইবিলিটি সাইডে আসছিল? তো ক্যাপিটাল তো লাইবিলিটি সাইডে বসবে। বুঝতে পারলি তো? ওটা বুঝতে হবে তোকে। ড্রয়িংস, ড্রয়িংস মানে কি? ব্যবসা থেকে ব্যবসার মালিক যদি তুলে নেয় তাকে তো ড্রয়িংস বলে। তো ব্যবসা থেকে ব্যবসার মালিক যদি টাকা তুলে নেয় ড্রয়িংস বলে। এদিক টাকা, বোর্ডের দিকে তাকা। ব্যবসা থেকে ব্যবসার মালিক যদি টাকা তোলে তাকে ড্রয়িংস বলে। এই ক্যাপিটাল মানে কি? এটা মানে মালিক। ক্যাপিটাল মানে কি? ক্যাপিটাল কাকে বলে? ব্যবসা শুরু করার সময় ব্যবসার মালিক যে টাকাটা নিয়েছে, তার মানে এটা তো মালিক, এটা তো মালিকের টাকা। আর মালিকের টাকা হলো মালিক ব্যবসা থেকে 5,000 টাকা তুলে, এটা তো মালিকের টাকা। তার মানে কি এই দুটো একই আইটেমের মধ্যে পড়ছে না? ক্যাপিটাল আর ড্রয়িংস। বুঝতে পারলি তো? তার মানে এই দুটো আসলো না, এই দুটো আসলো। বোঝা গেল? বুঝতে পারছি তো? তারপর সেলস রিটার্ন, মনে আছে সেলস রিটার্ন করলাম তো, আজকে তো করলাম। কি হয় সেল রিটার্ন? সেল থেকে মাইনাস করতাম, তো সেল রিটার্ন কোথায় আসছিল? ট্রেডিং। তাহলে এটাও আসলো না। বিল্ডিং, বিল্ডিং পড়ে কি মনে হচ্ছে তো? বল বল। অ্যাসেট, বেশ আসলো না। অ্যাসেট তো ব্যালেন্স শিটে আসবে, এটা আসলো। জানি ব্যালেন্স শিট কাকে বলে? তো ছোট করে বলছি ব্যালেন্স শিট কেমন হয়, তুই করেছিস আগে, আগের চ্যাপ্টারে শেখালাম ব্যালেন্স শিট, এটাকে বলে ব্যালেন্স শিট। এইদিকে থাকবে লাইবিলিটি, এদিকে থাকবে অ্যাসেটস, বেশ হয়ে গেল। কোন ব্যালেন্স শিট কাকে বলে? যার দুটো দিক, একদিকে থাকবে লাইবিলিটি একদিকে থাকবে অ্যাসেটস। তাহলে বিল্ডিং তো অ্যাসেটস, তাই না? আসলো না। ডেটার্স, ডেটার্সটা কি তোর কাছে? অ্যাসেট, তাহলে এটাও আসবে না। তাহলে বুঝতে পারছি ব্যাপারটা কি বলছি, কেন কোনগুলো আসছে না। তোর পিএল এ কি আসে? শুধু ইনডাইরেক্ট খরচা আর ইনডাইরেক্ট ইনকাম, আর কিছু আসবে না। তো তোকে এরকম না, তোকে এরকম না মানে প্রচুর আইটেম দিয়ে দেবে, তোকে ঘাবড়ে দেবে। সব আইটেম আসবে না কিন্তু, বুঝতে পারলি? তোকে অনেক আইটেম দিয়ে দেবে। তুই তো আগেরটা করলি ট্রেডিং, ওই ট্রেডিং এর আইটেম ছিল সুন্দর করে দিলি, এরপরে না শুধু বলো ট্রেডিং কর, সব আইটেম দিয়ে দিল, শুধু ট্রেডিং কর, সব আইটেম আসবে না। তো তোকে বুঝতে হবে ব্যাপারগুলো। প্রভিশন ফর ব্যাড ডেট, দেখ বলি প্রভিশন ফর ব্যাড ডেট কাকে বলে। প্রভিশন ফর ব্যাড ডেট মানে, ব্যাড ডেট মানে কি? যে আমাদের টাকা কে মেরে দিয়েছে, যে আমাদের টাকা মেরে দিয়েছে। প্রভিশন ফর ব্যাড ডেট মানে ধর, ধর সাপোজ ধর ধর আমি 5 জন স্টুডেন্টকে পড়াচ্ছি, ধর এবছর 5 জন স্টুডেন্টকে পড়াচ্ছি, এ বি সি ডি ই। সাপোজ সির কাছ থেকে আমি রেগুলার বেসিসে টাকা চেয়ে যাচ্ছি, মাইনা পাই অনেক টাকা, মাইনা পাই, রেগুলার বেসিসে টাকা চেয়ে যাচ্ছি, টাকা দিচ্ছেই না। ঘুরেই যাচ্ছে কথা, টাকা দিচ্ছে না, বহুদিন তো টাকা চেয়ে টাকা দিচ্ছে না। এটা আমি বুঝতে পারছি যে ওর টেন্ডেন্সিটা কি, ওর টেন্ডেন্সিটা বুঝতে পারছি, ও কোনো কারণে মানে মেরে দেওয়ার কেটে আছে, দেবেন। মানে না আমি ভেবেই নিলাম ও আমার টাকা পাবো না থেকে, এটাকে বলে প্রভিশন ফর ব্যাড। সি কিন্তু এখন টাকা মানেনি, ও বলেন টাকা দেবো না, কিন্তু আমি মনে করছি ওর মতি গতি। আমরা যেমন যারা ব্যবসা বাণিজ্য করে তারা ভালো মতন জানে যে এই নিকটা আমার টাকা মেরে দেবে, বুঝতে পারে, আগেই বুঝতে পারে যে টাকা দিয়ে টাকা দিচ্ছে না, আমার টাকা মেরে দেবে। ঠিক আছে? প্রভিশন ফর ব্যাড ডেট মানে কি বললাম, কি বললাম জিনিসটা মনে কর। ব্যাড ডেট মানে কি? ব্যাড ডেট কাকে বলে? সাপোজ ধর এর মধ্যে ধর, সাপোজ ধর ইর কাছে টাকা পাই, বুঝিস তো, অনেকদিন ধরে টাকা পাই, ও টাকা টাকা দিচ্ছে না। এবার টাকাটা দিচ্ছে না ঠিক আছে, কিন্তু আমার দোকানেও আসছে না, দোকানেও আসছে না, টাকা দিচ্ছে না ঠিক আছে, দোকানেও আসছে না। এবার ওকে ফোন করছি, ফোন সুইচ অফ পাচ্ছি, ফোন করছি, ফোন সুইচ অফ পাচ্ছি। এবার ওর বাড়ির দিকে গেলাম, হয়তো ভাড়া থাকতো, খবর টবর পেয়ে বাড়ি গেলাম, বলে ওখান দিয়ে ভাড়া থেকে উঠে গেছে, তার মানে তো এটা কি হলো, আর কোনো চান্সই নেই টাকা, ওর কোনো কন্ট্যাক্টই নেই আমার কাছে। ঠিক আছে? এবার ধর ধর ইর কাছে টাকা চাই, টাকা পায়, ধর ই মারা গেল, কি করে টাকা পাবো? বলেছিলাম না ব্যাড ডেট কাকে বলে? ব্যাড ডেট মানে যেটা অরিজিনালি মেরে দিয়েছে, এক করে চান্স, তাকে বলে ব্যাড ডেট। প্রভিশন ফর ব্যাড ডেট মানে কি? মনে করছি আমি নেক্সট ইয়ার টাকাটা নাও পেতে পারি। তাহলে প্রভিশন ফর ব্যাড ডেট মানে কি? এটা কি অ্যাকচুয়াল নাকি মানে assumption? ঠিক আছে? অ্যাকচুয়াল কাকে বলে? যে টাকা মেরে দিয়েছে তাকে বলে, এখন টাকা মার গেছে এটাকে বলে ব্যাড ডেট। প্রভিশন ফর ব্যাড ডেট মানে মনে করছি নেক্সট ইয়ার টাকাটা মার যেতেও পারে নাও পেতে পারে। আমি মনে করছি নেক্সট ইয়ারে সির কাছে টাকা পাই, সি টাকা দেবে না, দেখো টাকা দিয়ে দিল, তারপরে কি আমি ভেবেছি নাও দিতে পারে না। তাহলে বুঝলি প্রভিশন ফর ব্যাড ডেট মানে কি? এটা কি অ্যাকচুয়াল নাকি অ্যাজাম্পশন? অ্যাজাম্পশন বেস, এস্টিমেট, টাকা নাও পেতে পারি, ঠিক আছে? তো মনে করছি টাকা নাও পেতে পারি, এটাকে বলে প্রভিশন ফর ব্যাড ডেট। ঠিক আছে? তাহলে এই লাইনটা করে কি হচ্ছে, কি মনে করি আমি মনে করছি নেক্সট ইয়ারে আমি সির কাছ থেকে টাকা পাবো না, এটাকে বলে প্রভিশন ফর ব্যাড ডেট। এটা আমার কাছে কি ইনকাম না খরচ? প্রথম চান্সে খরচ, এটাকে বলা হয় খরচ। আর খরচ কোথায় বসে? ডেবিটে বসে। এটা কি ধরনের খরচ? এটাকে ডাইরেক্ট খরচ বলে, এটাকে ইনডাইরেক্ট খরচা বলে। ঠিক আছে? এটা ডেবিটে বসে। বোঝা গেল? ডিসকাউন্ট অ্যালাউড জানিস। এবার হচ্ছে ডিফারেন্সিভ প্রিমিয়াম রিসিপ্ট, এটা হচ্ছে ইনডাইরেক্ট ইনকাম, আগেই বললাম।
8% জিপি নোটস, জিপি মানে গ্রস প্রফিট না, এখানে বলেছে জিপি নোটস, এখানে তোর ইনভেস্ট করেছি আমরা এরকম জায়গায় জিপি নোটসে আমরা কিছু ইনভেস্ট করেছি, ঠিক আছে? 13,000 টাকা কত ইনভেস্ট করি জিপি নোটসে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এটাকে বলে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কোথায় বসে জানিস? ইনভেস্টমেন্ট কোথায় বসে? প্যাসিভ ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট তো অ্যাসেটস, সেটা আবার কি ভাবা? ইনভেস্টমেন্ট তো অ্যাসেটস, কি ইনভেস্টমেন্ট নেই না, যে ধর আজকে ধর 5 লাখ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখলাম, এটা তোমার ইনভেস্টমেন্ট, তোমার অ্যাসেটস, ঠিক আছে? তো তো বুঝতে পারলি তো? কিন্তু তুই কত টাকা ইনভেস্ট করেছিস বল? 13,000 টাকাতে ইনভেস্ট করলে তুই কোথাও যদি টাকা ইনভেস্ট হয় সেখান থেকে কি ইন্টারেস্ট, কি বললো ইন্টারেস্ট পাবো। ধর ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলাম 1 লাখ টাকা, ব্যাংক আমাকে পার্সেন্ট করে সুদ দেবে প্রতি বছর, তাহলে আমার ইনকাম কত? 1,000 টাকা করে। তাহলে আমি 13,000 টাকা ইনভেস্ট করেছি, আমার পার্সেন্ট সুদ দেবে, তাহলে কত টাকা করে পাবো? 13,008% পাবো। এটা তোর কাছে কি? ইনকাম। ইনকাম কোথায় বসে? পিএল এর ক্রেডিটে, পিএল এর ক্রেডিটে, পিএল এর ক্রেডিটে। বুঝতে পারছিস না কি বললাম? পিএল এর ক্রেডিটে কেন বসে? অ্যাডিশন টু প্ল্যান্ট। স্যার অ্যাডিশন টু প্ল্যান্ট মানে? প্ল্যান্ট বুঝিস তো কাকে বলে? প্ল্যান্ট কোনটা? মেশিন, প্ল্যান্টের মেশিন, ওটাই বলছে প্ল্যান্টের মেশিন। আগে যা মেশিন কেনা ছিল এই বছর কিনেছিস, তাহলে প্ল্যান্টটা কি তোর? এটা কি অ্যাসেট না? এটাতে অ্যাসেট, তাহলে এটা অ্যাসেট, এটা অ্যাসেট, তাহলে ওটা আসবে না। ডিসকাস রিসিভ ইনডাইরেক্ট ইনকাম, ট্যাক্স এন্ড ইন্স্যুরেন্স ইনডাইরেক্ট খরচা, পোস্ট এন্ড টেলিগ্রাম ইনডাইরেক্ট খরচা, ফ্রেট এন্ড ক্লিয়ারিং চার্জেস, ঠিক আছে, এটা খরচা। ফ্রেট এন্ড ক্লিয়ারিং চার্জেস এটাও খরচা, ঠিক আছে, এটাও একটা খরচা। আচ্ছা, এটা স্টক বলেছে, এটা কোন স্টক বলতো রিকো দেখে? 31/3/24 বলেছে স্টক, কোন স্টক? 12,000 টাকা। ডেটটা কি? এটা ক্লোজিং স্টক। এটা কোন স্টক? ক্লোজিং স্টক। ডেট দেখে বল। তোকে না স্টক বলেনি, ডেট দেখে বলতে হবে। তুই যেই তারিখে 31/3/24 অঙ্ক করছিস, তার মানে কোন ডেট? এটা ক্লোজিং ডেট, তো ক্লোজিং স্টক 12,000 টাকা। আসবে না, এটা তো আসবে না। পিএল এ থোড়াই ক্লোজিং স্টক আসতো, পিএল আসতো ক্লোজিং স্টক না, তাহলে এটা আসবে না। এটা কি স্টক? ট্রেডিং স্টক। এটা কি ট্রেডিং আসতো? ট্রেডিং এ আসতো, সেলস ট্রেডিং এ আসতো। ওয়েজেস এন্ড স্যালারি কোথায় বলবে? ওয়েজেস এন্ড স্যালারি বলেছে ট্রেডিং, তাহলে এটা আসবে না। বিল্ডিং ফান্ড লাইবিলিটি, এটা লাইবিলিটি, তার মানে আসবে না। ব্যাংক ডেট, এটা খরচা, ইনডাইরেক্ট খরচা। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স বলে দিচ্ছি আমি। রিজার্ভ ফান্ড, এটা এক ধরনের লাইবিলিটি। প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাসেটস, ক্রেডিটর্স লাইবিলিটি, ঠিক আছে তো? প্রিন্টিং আর স্টেশনারি ইনডাইরেক্ট খরচা। লোন অ্যাডভান্স, কাউকে লোন দেওয়া হয়েছে, লোন দেওয়া হয়েছে অ্যাডভান্স, ঠিক আছে? কোম্পানি দ্বারা ব্যবসাদার কাউকে লোন দিয়েছে, লোন দিয়েছে, তো লোন দেওয়াটা কি? আজকে আমি ব্যবসা করেছি, আমি কাউকে লোন দিয়েছি, এটা আমার কাছে কি? বলতে কি অ্যাসেট না লাইবিলিটি? ভাব দেখি, ভাব, ভাব দেখি। তুই কাউকে লোন দিস, তুই নিয়ে তুই কাউকে লোন দিয়েছিস, আরে তুই কাউকে লোন দিলে তার বদলে তোর কাছে কি, দেখ লোন দিলে কি তোর কাছে কি ভালো না খারাপ বল, মানে একটু ব্যাপারটা বোঝাচ্ছি। এই দেখ, তুই যদি কাউকে লোন দিস, এটা তোর কাছে কি? লোন দিলে তার এগেইনস্টে কি পাবি? ইন্টারেস্ট পাবি। আর তুই কারোর থেকে লোন নিলে কি তোর রেসপন্সিবিলিটি, লোন নিয়েছিস, লোনটা চুকাতে হবে, লোন শোধ করতে হবে, ওটা লাইবিলিটি। কিন্তু লোন দেবে, কাউকে লোন দিস, এটা তোর কাছে অ্যাসেট, বুঝা গেল? লোন দেওয়া অ্যাসেটস, এটা হলো অ্যাসেটস। বেশি বলতে পারি ব্যাংক ওভারড্রাফট মানে কি? দেখলাম তো 11 এর তো প্রথম দিকেই বললাম ব্যাংক ওভারড্রাফট কাকে বলে। ব্যাংক বিজনেস এসেও বললি ব্যাংক ওভারড্রাফট কাকে বলে। ইভেন ওই সেকেন্ড চ্যাপ্টার যে বিজনেস পরীক্ষা দিলি, সেকেন্ড চ্যাপ্টারে বিজনেসটা যে পরীক্ষা দিলি, ওখানে তো ছিল ব্যাংক ওভারড্রাফট। ওই যে ব্যাংকের থেকে, ব্যাংক ওভারড্রাফট মানে কি? তোর ব্যাংকে যত টাকা জমা থাকে তার চেয়ে বেশি তুললে তাকে ব্যাংক ওভারড্রাফট। এটা কি অ্যাসেট না লাইবিলিটি? লাইবিলিটি। তাহলে বুঝতে পারলি মোটামুটি? তুমি বুঝতে পারলি তো কোন কোনগুলো কি অঙ্ক করে কিন্তু দেখো, বেশি করে লাগবে না, আমি তো বুঝিয়ে দিলাম। 5 মিনিট লাগবে আর। গ্রস প্রফিট, সেলের উপর কত পার্সেন্ট? 20%, তাই তো? তাহলে বল সেল কত ছিল অঙ্কে তোর? বল বল সেল কত ছিল? দেখতে পাচ্ছিস সেল কত ছিল? 60,000। তাহলে এর উপর কত হবে? 20%। তাহলে অঙ্কটা আরম্ভ কর। দেখ প্লেন, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লেখ, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট।
ঠিক আছে, ডেবিট ক্রেডিট বলবি কিন্তু হ্যাঁ আমাকে, দেখ কাট 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 কাট। গ্রস প্রফিট কোন দিক বসে, কি বললাম? গ্রস প্রফিট কোন দিক বসবে? ক্রেডিট দিকে, লেখ বাই গ্রস প্রফিট, লেখ বাই গ্রস প্রফিট, লেখ বাই গ্রস প্রফিট বিডি, লিখলাম বাই গ্রস প্রফিট বিডি। কি বলেছিল কোশ্চেনটা পড়ে নে, প্রথম অ্যাডজাস্টমেন্ট বলেছিল গ্রস প্রফিট। আচ্ছা কি লেখা ছিল গ্রস প্রফিট, কি লেখা ছিল? 60,000-এর উপর 20% করে দে। তাহলে কি লিখবো এখানে? 60,000-এর উপর 20%। আচ্ছা যেহেতু তোদের ক্যালকুলেটর এলাও নেই, তাহলে লিখবো 60,000 ইন্টু 20/100। তাহলে শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, কত হচ্ছে? 6,000 ইন্টু 2 12,000। লিখেছিস তো 12,000 টাকা? এবার দেখ এখানে কি ছিল, অ্যাডজাস্টমেন্ট কাট ছিল। দেখ প্রথম অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট, সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট লাল কালি দেখাচ্ছে। সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট কি ছিল? দেখ সেকেন্ড অ্যাডজাস্টমেন্ট কি ছিল? প্রিন্টিং এন্ড স্টেশনারি। খোঁজ তো, প্রিন্টিং এন্ড স্টেশনারি কোথায় ছিল? প্রিন্টিং এন্ড স্টেশনারি কোথায় ছিল খোঁজ? এই যে, এই যে বক্স করছি প্রিন্টিং, যার অ্যাডজাস্টমেন্ট সেটাকে বক্স করছি তোদের বোঝানোর জন্য। প্রিন্টিং এন্ড স্টেশনারি কি কি লেখা আছে? দেখ পাশে কি লেখা আছে? ইনডাইরেক্ট খরচা। তাহলে ইনডাইরেক্ট খরচা কোন দিক বসে? ডেবিট দিকে বসে। বসাও ডেবিট দিকে। তাহলে শুনে নে অ্যাডজাস্টমেন্ট কি বলেছে। প্রিপেইড, যত টাকা পে করছিস তোর না তুই 50 টাকা কি করেছিস, তা বেশি পে করলে কি করা উচিত? মাইনাস, ব্যাস হয়ে গেল। তাহলে কি করবি? 500 থেকে 50 টাকা মাইনাস করবি। তাহলে লেখ এখানে কি লিখবো? টু, লেখ টু। কি লিখবো? টু প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি। তো থেকে কত বাদ দেবো? 50 বাদ দেবো, কত হচ্ছে? 450। বুঝতে পারলি কেন 50 টাকা মাইনাস হলো? তোরা যেমন আগের দিন বাড়িতে যেমন হোমওয়ার্ক দিয়েছিলাম ট্রেডিং এ, ডাইরেক্ট 450, ডাইরেক্ট 450 লিখবি না কিন্তু, দেখাবে কি করে 450 হলো। কেন পাশে যে খাতা থাকবে সে বুঝবে, পাশের জনটা দেখে টোটাল টুকে দিয়েছে, নাম্বার কেটে দেবে। ঠিক আছে, তো মাইনাস করবি কি? প্রিপেইড। প্রিপেইড এর একটা নাম কি? অ্যাডভান্স। এটা বুঝেছিস তো? নেক্সট কি বলেছে দেখ, তাহলে এই অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল। দেখ 2 নম্বর। 3 নম্বর কি বলেছে? ডিপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি 10%। ভালো কথা বলেছে। প্ল্যান্ট এন্ড মেশিনের উপর 10% ডেপ্রিসিয়েশন। এবার খুঁজি প্ল্যান্ট এন্ড মেশিন কোথায় ছিল, আমি একটু খুঁজে দিচ্ছি। ঠিক আছে, প্ল্যান্ট এন্ড কোথায় ছিল? এই দেখ, এই দেখ প্ল্যান্ট এন্ড মেশিন দেখিস তো, প্ল্যান্ট এন্ড মেশিন কোথায় ছিল? এই 15,000 টাকা দেখিস তো, 15,000 টাকা এখানে একটা বক্স করলাম। আর একটা কেনা হয়েছিল প্ল্যান্ট, কত টাকা দিয়ে? এই দেখ, আচ্ছা শুধু লাল কালির দিকে তাকা, আর কিছু না। প্ল্যান্ট ছিল কত? 15,000 টাকা। ঠিক আছে তো, আবার কিনেছিস কত? 5,000 টাকা। আচ্ছা বলে দে কবে কিনেছিস? যখন সিঙ্গেল এন্ট্রি করতাম বলতাম না, কবে কিনেছি বলে না দিলে একটা বলতে। আরে এখানে কি ডেট বলেছে কোন তারিখে কিনেছিস? না না স্যার বলেনি। তাহলে তুই বছরের শুরুতেও কিনতে পারিস, ঠিক কিনতে পারিস শুরুতে, শেষেও কিনতে পারি, মাঝেও কিনতে, কিছু বলেনি কবে কিনেছি। এখানে ডেট বলে না স্যার কিছু বলেনি কবে কিনেছি। তাহলে আমার দেখ 15,000 টাকা প্ল্যান ছিল, তুই আরো 5,000 টাকা প্ল্যান কিনলি, তাহলে প্ল্যান কত হলো টোটাল? 20,000 টাকা। এবার এই 20,000 টাকার উপর, এই 20,000 টাকার উপর কত পার্সেন্ট ডেপ্রিসিয়েশন হবে? 10%। তাহলে কত হচ্ছে? 2,000 টাকা। এবার অনেকে যদি বলতে পারে স্যার ধরে নিন না 5,000 টাকার প্ল্যান কিনেছেন, বছরের শুরুতে কেনেননি, ধরুন বছরের মাঝখানে কিনেছেন, তখন শিখিয়েছিলাম বছরের মাঝখানে হলে কি হয়? 6/12 করতে হবে। ডিপেন্ড অন ইউ। ঠিক আছে তো, ডিপেন্ড করবে তোদের উপর যে তুই কবে কিনিস 5,000 টাকা। কিছু বলেনি, তুই শুরুতেই কিনতে পারিস, মনে করে শুরুতেই কিনেছিস।
তাহলে কি লিখবো? ডেপ্রিসিয়েশন তোর কাছে কি ইনকাম না খরচ? খরচ, ডেবিটে লিখ। একটু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট এন্ড মেশিনারি কত হলো? 15,000 প্লাস 5,000, 20,000 ইন্টু কত পার্সেন্ট? 20,000 উপর কত পার্সেন্ট বললাম? 10%, তো কত হচ্ছে? 2,000 টাকা। বুঝে গেল কি বললাম? 2,000 টাকা লিখে দে। অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট। এবার বাকিগুলো দেখে দেখে বসে। অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার লিখতে থাকবে। তুমি একটু ফোন। একটা করে বসাবো, ঠিক আছে? তো অঙ্কটা বুঝতে পারলি তো কেমন অঙ্ক? এরকম অঙ্কই দেবে কিন্তু পরীক্ষায়, এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় দেবে। লিখবো একটা করে, আমি ফটো তুলে নিলাম। কি লেখা ছিল প্রথমে? প্রথমে দেখ, সুবিধা হয় তুই ফোনে পিডিএফ দিয়ে পিডিএফটা খুলে রাখতে পারিস, সামনে সুবিধা হবে। ক্যাপিটাল ছিল প্রথমে লেখা, দেখ পিডিএফ প্রথমে ক্যাপিটাল লেখা ছিল, ক্যাপিটাল আসবে না। বুঝতে পারলি কেন ক্যাপিটাল আসবে না? কি রে, মনে পড়ছে ক্যাপিটাল কোথায় আসে? বললাম আসবে না ক্যাপিটাল। কারণ কি বলছে? পারচেস। পারচেস তো ট্রেডিং এ আসে, ওটা আসবে না। ডেমনস্ট্রেট আসবে না, সেলস এর আসবে না, বিল্ডিং এর ডেটা আসবে না। আসবে প্রভিশন ফর ব্যাড ডেট। ঠিক আছে, আসবে কি প্রভিশন ফর ব্যাড ডেট। প্রভিশন ফর ব্যাড ডেট বললাম খরচা, এটা কি এক ধরনের খরচ। খরচ কোন দিকে আছে? ডেবিটে লেখ। লেখ টু প্রভিশন ফর ব্যাড ডেট, খরচা বলে। হ্যাঁ, ডিসকাউন্ট অ্যালার্ট। তার নিচে লেখা ছিল ডিসকাউন্ট অ্যালার্ট, খরচা বলে। কি বলছে? প্রিমিয়াম রিসিভ ইনকাম, গেট দিকে লেখ। লিখে দিয়েছি। 8% জিপি নোটস, জিপি নোটস তো আসবে না, ওটা ইনভেস্টমেন্ট। জিপি নোটস তো ইনভেস্টমেন্ট, ওটা আসবে না। কিন্তু জিপি নোটস তো ইনভেস্টমেন্ট, তুই যেখানে ইনভেস্ট করিস সেখান থেকে কি পাবি? ইন্টারেস্ট পাবি, ওটা আসবে। তাহলে কেইটে লিখ, ইনকাম হবে। লিখ বাই ইন্টারেস্ট অন জিপি নোটস। ফর 8%। শূন্য কেটে গেল, 130 ইন্টু 8, শূন্য, 3 8 24, 4 হাতে হচ্ছে 2, 8 আর 2 10, 40। ডিসকাউন্ট রিসিভ কেইটে আসবে 1 টাকা, লেখ। বাই ডিসকাউন্ট রিসিভড 1000 টাকা। ইন্স্যুরেন্স খরচা বলে ডেবিটে আসবে, একটু ট্যাক্স এন্ড ইন্স্যুরেন্স। 2,000 টাকা। স্টুডেন্ট লিখবি খরচা বলে ডেবিটে, লিখ টু পোস্টেজ এন্ড টেলিগ্রাম, 500 টাকা।
ক্লিয়ারিং চার্জেস, ঠিক আছে? তো এইটা না, এটাকে ডাইরেক্ট খরচা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ফ্রেট তো ডাইরেক্ট খরচা, এটা নিলাম না। ফ্রেট এন্ড ক্লিয়ারিং চার্জটা নিচ্ছি না। আচ্ছা, এদিকে ক্লোজিং স্টক আসবে না, ওপেনিং স্টক, পারচেজ রিটার্ন, সেলস, এগুলো কিচ্ছু আসবে না। উপরে চলে যায় টু ব্যাড ডেট 4,000 টাকা। টু ব্যাড ডেট 4,000, টু ব্যাড ডেট কত টাকা? 4,000। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স লেখ, এটা হচ্ছে এক ধরনের খরচা, ঠিক আছে? প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স এক ধরনের খরচা। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স, তোকে জানিস প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স 3,000। এটা একটু বোঝানো হয়নি, এই জায়গাটা পরে বুঝিয়ে দিচ্ছি প্রভিশন ফর ডিসকাউন্ট ডেটার্স জিনিসটা কি। কি বলেছে? রিজেকশন আসবে না, প্রিমিয়াম আসবে না, ক্রেডিটার্স আসবে না। প্রভিশন ফর ডিসকাউন্ট ক্রেডিটার্স, এটা কেইটা আসবে লেখ, বাই প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স। ঠিক আছে, এটা কত? 2,000। এটা একটু বুঝিয়ে দেবো জিনিসটা কি আছে। কিছু নেই, সব শেষ হয়ে গেছে, ব্যাস শেষ। যোগ বিয়োগ করে বুঝিয়ে দেবো। যোগ বিয়োগ করছি ক্রেডিট দিকটাকে। মুখ হয়ে যাবে 12 3 15, 15 16 17 2 19, 19,040 টাকা। ক্রেডিট দিকে হচ্ছে 19,040 টাকা। এবার এদিকে লিখবো 19,040, ঠিক আছে? এবার এগুলো যোগ করি একটা করে। 3 আর 4 7, ঠিক আছে? 3 আর 4 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 আর 3 13, 13 আর 2 15। তারপরে 3 4 7, 7 আর 3 10, 10 আর 3 13 আর 2 15। 15,000, 15,500 আর 400, 15,950। থেকে বাদ দেবো 19,040 থেকে 15,950 বাদ দেবো। 19,040 থেকে বাদ দেবো 15,950, কত হচ্ছে? 3,090 টাকা। এটাকে কি বলে? টু নেট প্রফিট। হলো অঙ্কের অ্যান্সার। দেখে নে, দেখে নে, 3,090 টাকা বেরোলো।
বলা বাকি ছিল, সেটা কি? প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স। কে বলে প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স? জিনিসটা কি? দেখ, কোম্পানি কাকে ডিসকাউন্ট দেবে? কোম্পানি কাকে ডিসকাউন্ট দেবে? হ্যাঁ, এমপ্লয়িদের ডিসকাউন্ট দেবে। কোম্পানি কাস্টমারকে ডিসকাউন্ট দেবে, সেই সমস্ত কাস্টমারকে ডিসকাউন্ট দেবে যারা লিগাল, মানে যারা যারা জেনুইন। এদের এখানে এ বি সি ডি ই, এ বি সি ডি এর মধ্যে এখানে কি হয়েছিল? এ বি সি ডি এর মধ্যে ই তো ধর কোম্পানির টাকা মেরে দিয়েছে, ই তো কোম্পানি টাকা মেরে দিয়েছে, আর সি কি? মনে করছি টাকা মেরে দিতে পারে। তাহলে কোম্পানি কাদের ডিসকাউন্ট দেয়? যে সমস্ত কোম্পানিতে ভালো কাস্টমার তাদেরকে ডিসকাউন্ট দেয়, নাকি যারা টাকা মেরে দেবে তাদেরকে ডিসকাউন্ট দেবে? কি মনে হয়? তাহলে এখানে ভালো কে কারা আছে বল? এ বি সি, এ বি ডি, তিনজন ভালো আছে। এ বি ডি তিনজন হচ্ছে ভালো, তাহলে এদেরকেই ডিসকাউন্ট দেবে। বুঝতে পারলি ব্যাপারটা কি? তো প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স জিনিসটা কি? কোম্পানির কাছে এটা আবার ডিসকাউন্ট দিতে পারে কোম্পানি, ঠিক আছে? এটাও কোম্পানি এক ধরনের খরচ। প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স হচ্ছে এক ধরনের খরচা, ঠিক আছে? এটা হচ্ছে এক ধরনের খরচা, ঠিক আছে? এটা এক ধরনের খরচা। কারণ দেখ না, ধর কোম্পানি প্রথমে ধর 5 জনের কাছে টোটাল 50,000 টাকা পেত, একজন তো 10,000 টাকা মেরে দিয়েছে, পায় কত? 40,000 টাকা। এইবার এর মধ্যে মনে করছি এই 40,000 টাকার মধ্যে মনে করছি 5% টাকা মার যেতে পারে, তাহলে কত? 2,000 টাকা মার গেল, রইলো কত? আর 38,000 টাকা। তাহলে কোম্পানি ডিসকাউন্ট কাদের দেবে? এই 38 এর উপর দেবে না 40 এর উপর দেবে? 38 এর উপর দেবে, মানে যেই টাকাটা পাবে তার উপরই ডিসকাউন্ট দেবে, ঠিক আছে? তাহলে কোম্পানি ধরো 8,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিল, তাহলে কোম্পানি তো টাকাটা কম পাবে, কোম্পানি খরচা হচ্ছে না? প্রভিশন ফর ডিসকাউন্ট অন ডেটার্স হচ্ছে এক ধরনের খরচা। উল্টো হবে, একই রকম প্রভিশন ফর ডিসকাউন্ট অন ক্রেডিটার্স হচ্ছে কোম্পানির ইনকাম। কারণ আজকে ধর আমি বিজনেস করছি, আমি কারোর থেকে ধারে মাল কিনছি, সেও তো আমাকে ডিসকাউন্ট দিতে পারে, সেটা আমার কাছে ইনকাম হচ্ছে। তো ওটাই আর কি, আর কিছু বলেনি, সিম্পল জিনিস বলেছে। তো যেই অঙ্কগুলো হোমওয়ার্ক দিলাম, এই অঙ্কগুলো বাড়িতে রেডি করে